তাহলে আমরা একটা পেজ সেট আপ নিয়ে নিই। হ্যাঁ, আমরা একটা লোগো বানাবো ইলাস্ট্রেটরে, তারপর লোগোটাকে আমরা অ্যানিমেশন করবো সিনেমা বডিতে নিয়ে। কন্ট্রোল এন, শর্টকাট, আমরা পিক্সেল রেশিও 1980 নেই এখানে। লোগো আমাদের ইয়া কি বাংলা টিউটোরিয়াল লোগোর নাম, হ্যাঁ বাংলা টিউটোরিয়াল। না শুধু ভিডিও, নিচে বাংলা টিউটোরিয়াল লিখবো। এটা ফন্ট আমরা চেঞ্জ করবো, সার্কেলের মধ্যে দিয়ে। এটা কি ওই উপরের শেপটা কি পিছনে পাঠিয়ে দিয়েছেন? বিটা তো নিচে ছিল। একটা উপরে উঠাইলাম। এই যে আপনার শর্টকাট হচ্ছে এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ডান দিকেটা দিলে তো উপরে উঠবে, আর বাম দিকেটা দিলে নিচে চলে যাবে। শর্টকাটগুলি হলো ঝামেলা। এই যে হচ্ছে এই যে আমি প্রথমে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমি একদম শুরুতে গেছি, একদম সিরিয়ালি আমি একটা পর একটা দেখবো। প্রথমটাকে সিলেক্ট করলাম, যেটা সিলেক্ট করলাম, হ্যাঁ এরপর অ্যারো। আবার আপনার অনেকখানে গিয়ে আটকে যাবে, মানে ওই ফোনটা ওখান থেকে দেখবেন যে ও পরে নিচ্ছে না, আরও তারা ওটা 2-3টা ফোন বাদ দিয়ে আবার নিচের থেকে দিবেন, মানে ওটা যে কোনো ঝামেলা আছে ফোন থেকে শো করতে পারতেছে না। এই যে আমরা দিব এই যে নিচ্ছে না। না যেটা আবার ভালো লাগে আপনার একটা সাইডে রেখে দিবেন, দিয়ে আরও কিছু খুঁজবেন এর থেকে বেটার পান কিনা। এটা কি অল্টার ধরে টান দিয়েছেন? হ্যাঁ, এটা কপি করে রেখে দিলাম। আগেরটা ভালো ছিল, এটাও ভালো। অল্টার ধরে আরেকটা কপি করে রাখলাম। আমার কাছে বাংলা ইংরেজি ফন্ট কি মানে ভালো ফন্ট আছে আপনার রেগুলার ফন্টের বাইরে? এই যে এগুলো তো বাইরে, এগুলো ডাউনলোড করে এগুলো একটু দেওয়া যাবে? হ্যাঁ নর্মালি আপনি ডাউনলোড করতে পারবেন, রাখলে আমার কাছে যেগুলো আছে নিয়ে গেলেন। একটু দিয়ে দিন তাহলে। না আমাদের এটাই বেটার না? এটা বেটার না? এটার থেকে এটা বেটার মনে হয়। বোল্ড আছে না, বোল্ড বোল্ড যেহেতু নেই, আমরা এটাকে একটু বোল্ড করবো ম্যানুয়ালি। হ্যাঁ, আগে ভেঙে নিই আমরা। হ্যাঁ, ভাঙার দুইটা উপায় আছে। এখানে যে পাতে গিয়ে আউটলাইন স্কেপ করে পাঠাতে পারেন, তো শর্টকাট কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও। এটার জন্য কি বলে থেকে বের হয়ে আউটলাইন না আউটলাইন করার জন্য। কারণ হচ্ছে আপনি আমার এই ফাইলটা যদি নিয়ে যান আপনার বাসায়, কোনো কারণে আপনার এই ফন্টটা নাই, তখন তো নর্মালিও নর্মাল ফন্ট দেখাবে, এই ফন্টটা দেখাবে না। তো সেক্ষেত্রে আমরা ফন্ট ভেঙে ফেলবো যখন ফাইনাল করবো যে না এটাই আমার ডান এখন। হ্যাঁ, আমরা সেই অবজেক্টে গিয়ে পাথ আউটলাইন স্ট্রোক, ঠিক আছে, অথবা শর্টকাট কন্ট্রোল শিফট ও। হ্যাঁ, আচ্ছা এবার আমরা এই লেয়ারে যেহেতু কাজ করবো, এটা সিলেক্ট করতে গেলে নিচের লেয়ারটা ডিস্টার্ব করতে পারে আমাদের। হ্যাঁ, তো নিচের লেয়ারটা আমরা লক করে রাখবো কন্ট্রোল টু। হ্যাঁ, এই যে না হলে এই যে দেখেন আমি আবার কন্ট্রোল অল্টার 2 দিলে আবার খুলবে, লক খুলবে। হ্যাঁ, কারণ আমি এখন এখানের এই পয়েন্টগুলো সিলেক্ট করবো বা কিছু করবো, তখন দেখা যাবে এই যে এটা সিলেক্ট করতে গেলে ওটা সিলেক্ট হয়ে যাবে, তাই না, ডিস্টার্ব করবে। তো আমি যেহেতু এই লেয়ারে কাজ করবো এখন, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি
শর্টকাট কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এই যে এখন নড়বে না, শুধু এইটাই সিলেক্ট আচ্ছা হবে। আচ্ছা আবার লক খোলার জন্য কন্ট্রোল-অল্টার-2, লক করার জন্য কন্ট্রোল-2, ইলাস্ট্রেটর যে কোনো লেয়ার লক করার জন্য। আর গ্রুপ করার জন্য তো জানেন না, গ্রুপ করার জন্য কন্ট্রোল-G, আনগ্রুপের জন্য কন্ট্রোল-Shift-G, আর আনলক করার জন্য কি যেন বললেন? কন্ট্রোল-অল্টার-2। কন্ট্রোল-অল্টার। নিচেটা লক করলাম। এবার এই ফন্টটা হুবহু না রেখে আমরা একটু মোটা করলাম, দেখতে ভালো লাগবে নাকি? একটু 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 ইয়া করলেন, টেনে হ্যাঁ, টেনে ধরে করলেন এটাকে ম্যানুয়ালি। ওটা বিটাকে মোটা করলেন কীভাবে? মোর করে নি তখন, আমি করবো, আচ্ছা, আচ্ছা, জুম করে করবেন। নিলাম আমি। আচ্ছা আচ্ছা জুম এই করে যে নিলেন, হ্যাঁ। কন্ট্রোলার স্পেস দিয়ে এই যে জুম, আবার মাইনাস দিলে এই যে ছোটো আছে, কন্ট্রোল-অল্টার ধরলেই, এই কন্ট্রোল স্পেস ধরলেই এই যে সার্চিংয়ের এই ইয়েটা শো করবো, আমি এটুকু পর্যন্ত বড় করবো, বড়, তারপর স্পেস ধরে এভাবে নাড়ানো চালানো, হ্যাঁ, স্পেস চেপে হুম লেফট ক্লিক, আমি পয়েন্ট ধরে ধরে না, এটা আপনি নর্মালি জানতে, আমি যেমন শিফট দিয়ে অ্যারো দিলাম যাতে একটু মানে একটু বেশি হয়, আর যদি আমি এভাবেই আস্তে আস্তে একটা একটা করে হবে, হ্যাঁ, তাহলে আমার সব দিকে তো সমানভাবে মোটা করতে হবে, এদিকে বেশি মোটা হলে এদিকে ঠিক মতো, তাহলে আমি যদি শিফট ধরে করি, শিফটটা একবার দিলাম না, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আমি যদি নর্মালি করি, এই যে আমি ম্যানুয়ালি করলাম, মনে করেন 1 2 3 4 5 6 7 8, 8টা দিলাম, হ্যাঁ। তাহলে আমার এদিক থেকে এগুলো নামাইলে ওইভাবে হিসাব করে 2 3 4 5 6 7 8, হ্যাঁ, তাই দেখুন কষ্ট। অনেক কষ্ট হয়ে করতাম এই যে মোটা করা। ও আচ্ছা আচ্ছা। আমি নিজে আওয়াজ নাই পেন্টুল দেওয়া কাগজে নিজে বানাইতাম। এবার হচ্ছে আপনি এই যে বাঁকা তারা হয়ে আছে না, এটাকে আপনার এই যে এঙ্গেলগুলো ধরে ধরে ঠিক করবেন। নর্মাল যদি একটা ফন্ট আপনি ইউজ করেন তাহলে তো আর লোগো হলো না, তাই না? হ্যাঁ লোগোটা একটা আপনার ক্রিয়েটিভিটি বা আপনার মতো করে আপনাকে একটু ইয়া করতে হবে, নাহলে ফন্টের যে মালিক সেও তো কপিরাইট করবে। হুম আবার আরেকটা উপায় আছে, ধরেন এটা আপনি ওই সার্কেল দিয়ে ওখান থেকে করতে পারেন, যদি দেখেন যে আপনার এভাবে করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি কীভাবে করতে পারি, সরি, কন্ট্রোল-C কন্ট্রোল-F, কন্ট্রোল-C কন্ট্রোল এফ 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 মানে ওটার উপরেই বসবে, আর কন্ট্রোল-V দিলে হচ্ছে ও যে কোনো জায়গায় পেস্ট করবে, কন্ট্রোল-F মানে হচ্ছে ফন্টে বসবে। তবে দুটো সিলেক্ট করে ফিঙ্গার, এখান থেকে আপনি কেটে নিয়ে ওখানে বসাতে পারবেন। এটা কি ও কি কেটে গেল না শুধু ভিতরে কালারটা চেঞ্জ হইল? না, কেটে ফেললাম, এই যে পাথফাইন্ডার দিয়ে কাটলাম না, এই যে আচ্ছা এই যে এটা সিলেক্ট করার কালার পরে দিতে হলে বুঝবো। এই যে আমার ভিতরে একটা ভিতরে একটা আছে, হ্যাঁ কপি করে আমি ওটাকে ছোট করছি, হুম তাই না? একটা সাইজ ছোট করলাম, এবার দুইটাকে সিলেক্ট করে এই পাথফাইন্ডার, আচ্ছা পাথফাইন্ডারের কাজে কি কাটায়? হ্যাঁ কাটা, এটা হচ্ছে এইভাবে কাটলাম, দেখে গেলাম, এটা দিলে আবার আরেকভাবে কাটবে, বাইরেটা কেটে এটা যাবে। দিলে আরেকভাবে কাটবে, এটা দিলে আরেক, মানে টোটাল এক হয়ে যাবে, মানে এক একটার এক এক কাজ আচ্ছা মানে একটা এক এক শেপ, কিন্তু ওর কাজ হলো কাটবে। কাটবে, হ্যাঁ। আমরা এই কাটলাম, এবার আমাদের এই পর্যন্ত দরকার না সার্কেলটা, এই পর্যন্ত হ্যাঁ। আর এই পর্যন্ত, তাহলে এই মাঝখানে এটুকু আমাদের দরকার নেই, তাহলে এটুকু আমরা ফেলে দিব, পয়েন্ট বসাই, আমরা পয়েন্ট তৈরি করলাম এই যে প্লাস দিয়ে, এই যে প্লাসটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, এবার আমি অ্যাঙ্কর পয়েন্ট ফেলে দেবো,
এই দুটো ফেলে দিব, এই দুটো ফেলে দিব। এটাকে এটা সিলেক্ট করে কি দিলেন join করে অ্যারো? দিলাম। এই দুটোকে জয়েন করে দিলাম, এই দুটোকে জয়েন করে দিলাম, এটাও ফেলে দিলাম। ফেললেন কিভাবে এটা? হুম? কিভাবে ফেললেন? এই যে পয়েন্ট নিলাম না আমি, হ্যাঁ, পয়েন্ট নেওয়ার পরে ক্রিয়েট পয়েন্ট, ওই তারপরে পর্যন্ত এই যে বলছি। এটা দিয়ে আমি সিলেক্ট করলাম পয়েন্ট। এটা হ্যাঁ। দিয়েও করতে পারেন আপনি, সিঙ্গেল একটা একটা ধরেও করতে পারেন। এই যে এটা ধরলাম, তারপরে এটা ধরলাম, হ্যাঁ এভাবেও করতে পারেন। আর আর এটা দিয়ে এই দুটো দিয়ে একবারে ধরলাম, এই যে ওই দুইটাকে ধরলেন? দুটাকে একসাথে সিলেক্ট করলাম, হ্যাঁ, ধরার পরে ডিলিট। ডিলিট হচ্ছে। তারপর এই দুটাকে ধরলাম, ধরে ডিলিট। ডিলিট। এবার এই যে এইটুকু এইটুকু ফাঁক- বাড়তি রয়ে গেল, কারণ হ্যাঁ। হচ্ছে এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, ঠিক আছে? হ্যাঁ, ও তো মানে এক হয়ে আছে, এখন ওকে আমার আলাদা করতে হবে। তো আলাদা করতে হবে কী হবে, এই দুইটা মাথাকে জয়েন করে দিলে আলাদা হয়ে গেল, এই মাথা জয়েন করে দিলেও আলাদা হয়ে গেল, তখন আর থাকবে না, তাই না? তাহলে এই পয়েন্ট দুইটা আবার সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েন, ঠিক আছে? ও আবার এই দুই মাথাকে ও কিন্তু এখানে ফাঁকা, ফাঁকা এখানে আছে। যেমন লাইন আছে, জয়েন কন্ট্রোল ওয়াই দিলে আমি কঙ্কালটা দেখতে পারবো। আচ্ছা, এটা কিন্তু আচ্ছা, ভরে আচ্ছা। গেছে, কিন্তু ও কিন্তু এখানে ফাঁকা আছে। এটা কি বলে এই যে কন্ট্রোল ওয়াইটা? কন্ট্রোল ওয়াইটা মানে কালার ছাড়া আপনি শুধু লাইনগুলো, পাতগুলো দেখতে পারবেন। কারণ এটা আমি না হলে যখন 3D-তে নিব তখন এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, এক্সট্রুড হবে না। তো এই কারণে এই দুটাকেও সিলেক্ট করে আমি জয়েন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো। ক্লিয়ার এটুকু? আবার দেখাচ্ছি আমি এটুকু। হুম, আমি একটা সার্কেল নিলাম, হুম, ভালো মতো এটা একটু মনে করেন এই লোগোটাকে আমি মানে এই শেপটা আমরা তো ম্যানুয়ালি বানাচ্ছিলাম, তাই না? মেকার দ্বারা হ্যাঁ। আছে ব্যাপার। তাই এই লোগোর ফন্টটাই আমরা এখন তৈরি করব, হাতে তৈরি করব নিজেরাই। কীভাবে সেটা? আমি সার্কেল সাইজে আমি নিয়ে নিলাম না, তাহলে আমার ডান। হুম, নিচের লেয়ারটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে অলরেডি ওটার উপরে একটা ওটা উপরে পড়ছে। পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, আর আমি যদি কন্ট্রোল ভি দিতাম তাহলে যে কোনো জায়গায় পড়বে। কন্ট্রোল এফ মানে হচ্ছে আমি যে জায়গা থেকে কপি করব সেখানে সেটার paste উপরেই হবে। পড়বে। হ্যাঁ, কন্ট্রোল এফ। এবার আমি ওটাকে এই যে এই বরাবর এই বিটা যেভাবে লেখা আছে, হ্যাঁ ওইটার মাপে আমি পেস্ট করলাম, বুঝতে পারছেন? হুম, এই যে আমি এখানে রাখলাম। এবার আমি এটাকে ফেলে দিই, এটা আমার দরকার নেই। বা আপনি এই যে কাটার জন্য রাখলেও রাখতে পারেন, যদি দেখবেন যখন সাইজটা ঠিক আছে কিনা। থাকতে হলে আমরা রেখে দিই আপাতত। এবার এই লেয়ারটা সিলেক্ট করে পাথফাইন্ডারে মাঝখানে অংশটুকু ফেলে দিব। আচ্ছা। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? হুম, হুম, হুম। এটাকে লক করে রাখি। এখন এটার আমরা এই যে এই অংশটুকু ফেলে দিব। কীভাবে ফেলবো? আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এটা তো হচ্ছে পেন টুল, এটা হচ্ছে ড্রয়িং করার জন্য, হ্যাঁ, হুম, হুম। তাই না? আর অ্যাড পয়েন্ট হচ্ছে আমার পয়েন্ট তৈরি পয়েন্ট করবে। তৈরি করার জন্য। হ্যাঁ, এখানে যেমন আমার এই সার্কেলটায় এখানে দুইটা পয়েন্ট, এখানে দুইটা পয়েন্ট, এরকম 8টা পয়েন্ট আছে। আমি এখানে আরও নতুন দুটা 4টা পয়েন্ট তৈরি করব। পয়েন্ট তৈরি করব কিন্তু আমার ওইটুকু ফেলে দেওয়ার জন্য। আমি যদি এখন এই দেখেন, আমি আবার ব্যাকে যাই, পয়েন্ট তৈরি করছি কিসের জন্য সেটা তো বুঝতে হবে, তাই না? এখানে তো আমার পয়েন্ট আছে। হ্যাঁ, আমি যদি এখন এই পয়েন্ট দুটাকে ফেলি তাহলে কী দাঁড়াবে? আমার তো এই সার্কেল থাকছে না। সার্কুলার করতেছি না। আমি এখন এই পর্যন্ত রাখতে চাচ্ছি, এটাকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমি তাহলে কী করবো, এক্সট্রা আমার পয়েন্ট তৈরি করে ওই পয়েন্টকে ফেলে দেবো, তারপর আমি এই জয়েন্ট দুটাকে অ্যাড করে দেবো। কষ্ট হচ্ছে না তো বুঝতে? না, না, ঠিক আছে। এখানে একটু দিলাম, এখানে একটু সমস্যা নেই। এবার এই পয়েন্ট দুটো সিলেক্ট করি, ডিলিট। আচ্ছা, উপরের বিটা সিলেক্ট হচ্ছে না কেন? ওকে লক করা? ওটা লক করে এখন ওটা তো প্রথমে তখনই বললাম যে হ্যাঁ, আমরা ওই যে এখানে কাজ করলে কন্ট্রোল 2 দিয়ে। হ্যাঁ,
জয়েন, এটাকে আমরা জয়েন এখন দিলাম না। কেন জয়েন দিলাম না? ওই যে ওই খাম্বাটা লাগাইতে হবে। আমরা এই যে এটাকেই টেনে নিয়ে যাই। এবার আমি এটা উপরে উঠাই, হ্যাঁ, আমার এই লেয়ারটা, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। তার জন্য কি? ওঠানোর জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, তাই না? এখন আমার বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল শিফট ব্র্যাকেট। এই যে এখন আমি এই পয়েন্টটাকে ধরে আর এই পয়েন্টটাকে ধরে উপরে উঠাবো। ও সরি, বড় করতে হবে। না না, আমার তো এই পয়েন্টটা ফেলা ঠিক হয়নি। হ্যাঁ, এই পয়েন্টটা তোমার লাগবে। এখানে আরেকটা পয়েন্ট দিবেন। এখানে আরেকটা পয়েন্ট দিব। কেন বলেন তো, এটা কেন করলাম? এই পয়েন্টটা তো আমার এখানে লাগবেই, এখন ওকে উঠাই ফেলে তো এখান দিয়ে আবার শেপ নষ্ট হয়ে যাবে। আমি এই পয়েন্টটাকে টেনে উঠাই নিয়ে যাবো, আর এদিকের পয়েন্টগুলো আমি ফেলে দিই। জয়েন না দিই, আগে উঠাই আমি থেকে উপরে। এবারে যে এই পয়েন্টটা আমার থেকে গেল, এখন আমি এইটা আর এটাকে উঠাই ফেলবো। এখানে আরেকটা পয়েন্ট লাগবে, এটাকে আর এটাকে উঠাই ফেলবো। ওকে সোজা উপর উঠবে না ওই বরাবর, মানে বি বরাবর উঠবে? একদম সোজা বরাবর উঠবে। এরপরে আমি এই যে এটাকে এখানে শেষ করলাম, এটাকে আবার সিলেক্ট করে বাহ, এবার এবার এই দুটাকে সিলেক্ট করে এবার জয়েন দিয়ে দেবো। আচ্ছা, রাইট ক্লিক করে জয়েন। হ্যাঁ, এবার আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমার পুরানো এই জিনিসটা ফেলে দিলাম। তার মানে এখন কি আমার টেনে টেনে অত কষ্ট করে বড় করা লাগলো না, তখন বেকা তারা থাকতে পারে বা, তাই না? এটা হচ্ছে আরেকটা ওয়ে, মানে ওভাবেও করতে পারবেন। কারণ যদি আপনার হাত স্ট্রং থাকে, যে আপনি পাতগুলো টানলে, অ্যাঙ্কর পয়েন্ট টানলে সোজা করতে পারবেন, বাঁকা হবে না, সেক্ষেত্রে ওভাবেও করতে পারেন, ওটাও একটা ওয়ে। আর না হলে এটা আরও প্রফেশনাল এটা ওয়ে। প্রফেশনাল মাপঝুকের জন্য এটা ভালো। ওটা তো সবাই পাবো জানা গেল, এটা তো ই নাই। এটা আমার এখন লোগোটা বোল্ড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে আরেকটা বর্ডার দিব। কিভাবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আরেকটা কপি করলাম, ওটার থেকে একটু বড় হবে। একটু বড় হবে, হ্যাঁ। আবার একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আরেকটা ওটা হ্যাঁ আর একটু বড় হবে। এবার দেখেন তাহলে কয়টা হলো সার্কেল। আমার মেইন ব্যাকগ্রাউন্ড এটা, আর এই দুইটা আমি এক্সট্রা নিচ্ছি, তাই না? কন্ট্রোল ওয়াই, এই দুটোকে আমি আবার ইয়া করলাম, ফাঁকা ফেলে দিলাম মাঝখান থেকে। ক্লিয়ার বোঝা গেল কিনা বলেন? মানে এখানে যে কাজটা করছিলাম, মাঝখানে যেটা ছিল ওটাকে আমি এখন হ্যাঁ হ্যাঁ না, আমি হচ্ছে এভাবে না দিয়েও আমি দিতে পারি। ধরেন এটা আমি ফেলে দিলাম, হ্যাঁ, আমি তো এই কাজটা এখান থেকেও করতে পারি। ওটাকে সার্কেল, একটা সার্কেল নিলেই হয়। হ্যাঁ, এই যে মনে করেন আমি একটা সার্কেল নেব, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, আমার কোন দিকে বড় কোন দিকে ছোট আছে আমি বুঝতে পারছি না, তাই না? হ্যাঁ। আমার ওখানে যেহেতু একটা সার্কেল ছিলই, সেই জন্য আমি ওইটাকেই কপি করে, দেখেন কোনো অবশ্যই কোনো দিকে বড় ছোট আছে, সেটাও ঠিক করার উপায় আছে। একটু ডানে বামে সরাই না, দিতে এই যে আমার এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি অ্যালাইনে যাই, ও এলানে গিয়ে, হ্যাঁ, অ্যালাইনে গিয়ে এটা হচ্ছে লেফট রাইট অ্যালাইনমেন্ট করবে, এটা হচ্ছে এই, Up down, এবার হ্যাঁ up এবার down। কিন্তু সে ইয়াতে আসছে মিডলে। ঠিক আছে। তো আমি যদি এখন ওই যে আমার তো এখানে গ্যাপ নেই, আমি তো চাচ্ছি একটু গ্যাপ থাকবে, Gap থাকবে, হ্যাঁ। সেটা হলে আমি যে স্ট্রোকে যাব, স্ট্রোকে গেলাম, স্ট্রোক দিয়েও দিতে পারি। ওই কাজটা আমি হ্যাঁ। আর একটা ওয়েতে করতেছি। স্ট্রোক সাইজটা বাড়াই হ্যাঁ, দিলে এবার স্ট্রোক সাইজটা আমি বাড়াই দেবো। ঠিক আছে, এটাও একটা ওয়ে, আপনি এখানে এভাবেও করতে পারেন, তাই না? তারপর আপনি একটা কালার সেম কালার দিয়ে দিন। ও এটাকে তখন আপনি আবার ভেঙে ফেললে ওই সেম হবে। আমরা যে কাজটা পাথ ফাইন্ডারের মাধ্যমে করলাম, ওই যে আমি যদি আউটলাইন স্টপ করি, এখন কিন্তু ওই যে আমি একটু পাথ ফাইন্ডার করে মেনুতে গিয়ে টাইপে এই যে অবজেক্টে গিয়ে পাথ আউটলাইন স্টপ, অথবা আপনি যেটা বললাম কন্ট্রোল শিফট ও শর্টকাট। কিন্তু আমি যে কাজটা করলাম সেটা কিন্তু আপনি এখান থেকে করতে বলছি এই কারণে যে আমার যেহেতু একটা আছে সার্কেল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, একটু বড় হলো, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, চতুর্দিকে সমান বড় হচ্ছে কি শিফট অল্টার হ্যাঁ। ধরে দিলে, হ্যাঁ শিফট শিফট ধরে, শিফট অল্টার ধরে টানলে। এবার আমি এই দুটো সিলেক্ট করলাম,
তাহলে হলো কি আমার ওই যে স্টকে গিয়ে স্টক বাড়ানো ওই কাজগুলো খাটতে এটা করতে হলো, কারণ আমি যেহেতু জানি যে এখানে আমি একটা গ্যাপ দিয়ে আমি একটু পরিমাণটা লাইন দিব, হুম। শুধু শুধু আমি একটা সার্কেল নেব, অ্যালাইন করব, তারপরে স্ট্রোক বাড়াবো, ওটা আমি শর্টকাটে Shortcut এ করে দিলাম। আচ্ছা, এটাকে আবার আরও একটু যদি আমি সুন্দর করতে চাই সেক্ষেত্রে কী করব, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, একদম লাস্টে দুটো সিলেক্ট করলাম। শিফট ধরে সেট করলেন? হ্যাঁ, এই আরেকটা কাটলাম। হ্যাঁ, এবার হচ্ছে এটাকে যেটা করবো আবার বন্ধ কী করবো, এবার এটাকে আর এটাকে ধরে পাথ ফাইন্ডার, এবার এবার দেখবেন আপনি কোনটা কাজে দেয় আপনার। না, আপনার হচ্ছে এদিকে, আপনি চাচ্ছেন এদিকে হবে। হ্যাঁ, এই যে ক্লিয়ার। আবার যদি আমি চাই লাইনটা একটু ছোট হবে, কিভাবে মানে একটু আগে যে ওয়েতে কাটছি আমি, যে ওই শেপটাকে সিলেক্ট করছেন কোনটা কোনটা? এই যে লাস্টে যে আমি পাতটা করলাম, এই যে এই পাতটাকে, আচ্ছা, ওটাকে সিলেক্ট করছেন। হ্যাঁ ওটাকে সিলেক্ট করছি। আমি যদি চাই যে না এই পাত দুটো একটু ছোটো হবে, তাহলে আমি এদিকে এটাকে বড় করে দিব। না, এটা সমস্যা নাই। এখন আমি যদি ধরেন কাটছেন তো এটা, এই লাস্টের লেয়ারটা, হ্যাঁ তাহলে ওটা সিলেক্ট করতে হ্যাঁ, হবে। ওইটা আর এইটা সিলেক্ট করবো। ও, এই দুইটা সিলেক্ট করতে হবে। মাঝখানে select করবে। ঠিক আছে, ওইটা আর এটা সিলেক্ট করে এই। আর আমি যদি চাইতাম যে না আমি এইটাকে কাটবো, তাহলে এটাকে সিলেক্ট করতাম। এটা আর ওইটা। হ্যাঁ, এটা আর এটা কোনটা ভালো লাগে? এটা তো খারাপ লাগে না। হ্যাঁ, এটা ভালো আছে। হ্যাঁ? সেটা ভালো। এটা এটা বেটার, তাই না? ও, এটা কাটলেন হলো এটা দিয়ে, এই জন্য একটু যে এখানে এই শেপে কাটছে নাকি? না, আমি তো এটা তো আমি অন্যভাবেও কাটতে পারতাম। এটা তো আমি যে রেক্ট্যাঙ্গেল নিলাম না, এই দেখেন হ্যাঁ। এই শেপে আমি কাটতে চাইছি জন্য আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, নাহলে এটা তো আমি নর্মালি ইয়া দিয়েও ওই যে একটু আগে যেভাবে কাটলাম আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে তো ওইভাবে তো জয়েন্ট দিতে পারতাম। পয়েন্ট ধরে ধরে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তো কি আমার সেটা আমি দেখাই দিচ্ছি। কাটাটা ওরকম অ্যাঙ্গেল হতো না। হ্যাঁ, ওই অ্যাঙ্গেলটা তো আমি পাইতাম না। আমি যেখান থেকে না কাটলে তো আমি এখান থেকে দেওয়া যাবে ওই অ্যারো দিয়ে, অনেক সময় অ্যাঙ্গেলে লাগবে। নিয়েও আমি কেটে শেপ দিতে পারবো, কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমার এক ক্লিকে হয়ে যাচ্ছে, আমি ওটাতে ওই অপশনে যাবো কেন? আর এটা সমান বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আমরা তো কাপি করছি। হ্যাঁ, আমার এখানে এটা আর এটা একটা ক্লিক করলে আমার হয়ে যাচ্ছে। আমি যদি পাথ ধরে আবার অ্যাড ক্লিক, আপনার আপনার কাজের প্রয়োজনে আপনি বলে দেবে যে আপনি কী করবেন। আপনার যখন মাথায় ঢুকবে যে আমি এই কাজটা করতে যাচ্ছি, তখনই আপনি মাথায় আসবে অটোমেটিকলি যে আমাকে পাথ নিয়ে করলে ভালো হবে না এটা করলে ভালো হবে। এটা এখন আমি বললে ইয়ে হবে না, মানে আমি দুইটা ওই আপনাকে দেখাচ্ছি আপনার কাজের প্রয়োজনে। কাজের প্রয়োজনে যেটা কাজে না, লাগে। এটা হইলে আমার এই যেমন আমার এটা দরকার আমার, হ্যাঁ এটা নিলে তো আমার হয়ে যাচ্ছে, তো আমি ওইভাবে করলাম। এখন যে ওইভাবেই করতে হবে এইভাবে করতে হবে কিন্তু কোনো নিয়ম নেই। এটা কি বাইরে দিবেন না ভিতরে রাউন্ড করে দিবেন? না, বাইরে। বাইরে। ভিতরে রাউন্ড করে দেয়, ওটা একটা পুরানো স্টাইল। হুম হুম। এটা খারাপ না। চিকনটা না, এটা বা এটা, হ্যাঁ, এটা কেমন? এটা ছোট হয়ে গেলে আবার দেখতে কষ্ট হবে। এই বোর্ডটা মনে হয় ভালো, কারণ যখন ছোট হয়ে যাবে। এটাও সুন্দর, আর একটা নাম আছে। এটা আর্ট আছে, মানে ইয়ে আছে, মানে কিন্তু কালেকশন আছে। কারিশমা আছে, মানে এটা ক্রিয়েটিভ মনে হবে। একটাই। বোর্ড না এটা না? না, সমস্যা নেই, এটা তো অত সাবজেক্ট না। নাকি এলোমেলো লাগছে আবার লেখাটা? না, না, এলিমেন্ট তো, এলোমেলো হলে একটু পড়তে কষ্ট হবে আর কি।
ছোট থাকলে কিন্তু তখন পড়া যাবে না। হ্যাঁ না না এটা চেঞ্জ করে দিলে ভালো হবে। আমরা এটা বড় বড় হলে হলে দেখতেছি, যখন ঠিক আছে। ছোট থাম্বনেল মোবাইলে দেখবো তখন তো বোঝা যাবে ছোট না। হলে এটা পড়া যাবে না। ওগুলো যে আগেরটা এটা মোটামুটি। হুম আচ্ছা, এবার ধরেন এটাকে আমরা গ্রুপ করে ফেলি, একটা কন্ট্রোল জি। কেন গ্রুপ Ctrl G, করলাম? হ্যাঁ। যে এইটা আমার মিডলে আছে কিনা বা লেফটে আছে কিনা আমার তো ঠিক করতে পারছি না, তাই না? চোখে আন্দাজে দিতে হচ্ছে। এই কারণে আমি এটাকে গ্রুপ করলাম, কারণ কি এই দুটাকে সিলেক্ট করে আমি এটা অ্যালাইন করবো, এই যে ভার্টিক্যাল অ্যালাইন। তাহলে এখন আমার সেন্টারে আছে। অ্যালাইনমেন্টটা ঠিক হলো। এবার এটাকেও টেস্টটা ভেঙে ফেলি, কন্ট্রোল শিফট ও। এটা মোটা করবে না, কালার দেওয়ার জন্য কালার দিলাম, এবং নাহলে অন্য জায়গায় নিলে তো ভেঙে যাবে। ও এটা কি অন্যভাবে কালার দেওয়া যেত না সেম কালারটা? আমি তো এটা না ভেঙেও কালার দিতে পারতাম। আমি হ্যাঁ, বলছি আমি সেটাই, যখন সেটাই। লোগো যখন বুঝছি যে এটা ডান, কারণ এটা আমার কাউকে দিয়ে অ্যাপ্রুভাল করানোর কিছু নাই। এমন যদি আমি কোনো ক্লায়েন্টকে পাঠাবো লোগোটা, তো সে আমার ফন্টটা চেঞ্জ করতে বলতে পারতো, তো ভেঙে ফেললে তো তখন আমার আবার এই লেখাটা লিখে আবার এখানে করতে হবে। হুম আমি যখন জানবো যে আমার সব ডান ফাইনাল, তখন আমি ভেঙে ফেলবো, কারণ কি ওপেন থাকা মানে রিস্ক। আপনি আরেকটা পিসিতে খুলবেন, ফন্ট মিসিং, ও ভেঙে ফেলার ফন্ট মিসিং হবে না। সেখানে আমি তো এখানে তো আর এটা আমার কেউ দিবে না, কারেকশন দিবে না, তাই না? আচ্ছা আচ্ছা মানে কারেকশনের আগ পর্যন্ত আমি ভাঙবো না। না, মানে আপনার ফাইনাল হয়ে গেল, দেন তখন ভেঙে ফেলবেন। আমি যেমন জানি এটাই ফাইনাল ডান, তখন কন্ট্রোল শিফট ও দিয়ে আমি ভেঙে ফেললাম। হ্যাঁ, কালারটার কথা বলছিলেন যে, হ্যাঁ কালার তো আমি এখান থেকেই দিতে পারি। হ্যাঁ হ্যাঁ দেখালেন যে কালার তো এখান থেকে দিতে পারি, কালারের জন্য ভাঙি নাই, ভাঙছি যে এটা ফাইনাল আমার, এটা 3Dতে নিতে হবে, টেক্সট আকারে তো নিব না, আমি তো পাত করে নিব, হ্যাঁ হ্যাঁ। এই জন্য ভেঙে ফেললাম, কন্ট্রোল শিফট ওগুলো ভেঙে ফেললাম, আর আমি এটা সেম কালারটা দিয়ে দিলাম। তাহলে আমার একটা লোগো দাঁড়ায় গেল, কিন্তু হ্যাঁ কালারফুল দিই নাই, মানে এটা স্মার্ট লাগে কিন্তু। কালারটা কি ওই যে পিন দিয়ে ধরে দিলেন? হ্যাঁ, আমি যে এটা আছে না, আমি সেম কালারটা দিব। আমি যদি এখন এখান থেকে কালার দিতে যাই, এইভাবে দিলে আমার হুবহু 100% ওই কালারটা নাও হতে পারে। তাই আমি এই কারণে আমার সেম কালারটা দেওয়ার জন্য এই যে টিউব দিয়ে পিক করলাম, ওই কালারটি এখন আচ্ছা কাজ করতে হবে, মাঝে মাঝে অনেক টুলস ইউজ করতে পারি না, টুলসের ব্যবহারগুলো না জানার কারণে হয় আর কি এটা। আচ্ছা, এবার আমরা এটাকে এক্সপোর্ট দিব। হ্যাঁ, এটা সেভ দিই, সেভই তো দেওয়া হয়নি এটা এখনো। পুরোটাকে এবার গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, কন্ট্রোল শিফট এস। একবারে সেভ দিলাম। আর সবসময় মনে রাখবেন সিনেমা 4D বা 3D ম্যাক্স এগুলোতে ইলাস্ট্রেটর থেকে কোনো পাথ নিতে গেলে সবসময় 8-এ সেভ দিতে হবে। হ্যাঁ, কি এটা? 8-এ ইলাস্ট্রেটর 8? সেভ যখন আপনি সেভ দিবেন তখনই তো এই অপশনটা আসে আমাদের। হ্যাঁ, হ্যাঁ এই পেজটা কিন্তু আসে, আসলে তখন 8টা সিলেক্ট করে দেবেন। ওরা এইটা নেই। হ্যাঁ, ওকে। মানে 8টা ওই সিনেমা 4D 8টা সাপোর্ট করে। সিনেমা 4D 3D ম্যাক্স হচ্ছে 8-এ, ওর সরাসরি সিসি বা ইয়াতে ওগুলো নেয় না, 8-এ সেভ দিবেন, তখন তো কোনো বিষয় না, তাই না? হুম সেভ দিতে এবারে আচ্ছা, যাই হোক, এবার আমরা সিনেমা 4D করবো, করলাম। সিনেমা 4D এটা হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, সিনেমা 4D কে আগে দেখছেন, মানে কাজ করছেন বা মানে কাজ করি নাই, ওপেন করে দেখছি আর কি। রাতে হ্যাঁ, আপনার কাছে থেকে। আমার ইনস্টল দেওয়া আছে। ইনস্টল দেওয়া আছে না? হ্যাঁ। তো ভালো। আচ্ছা আচ্ছা, আমরা কাজের ধাপে ধাপে আমরা টুলসগুলো যাবো, কারণ একবারে বললে কিছু মনেও রাখা যাবে না। হুম আমরা, তাই না, যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা টুল সম্পর্কে আলাপ করবো। এখন শুধু এখন আমরা লোগোটাকে ইম্পোর্ট করে এনে ওটাকে কীভাবে ইয়া করবো সেটা দেখি। ফাইলে গেলাম, এখানে মার্কস দিতে পারি বা নিউ আপনার নিজের মতো করে একটা কম্পোজিশন নিয়ে নিতে পারেন, প্রথমে সেভাবে করতে পারেন। নতুনভাবে আপনি নেবেন, প্রজেক্ট সেটিং, ফ্রেম রেট 25, এখানে ভিতরে ঢুকে দেখবেন এই যে ফ্রেম রেট চেঞ্জ করতে হয়, কারণ ফ্রেম রেট এই যে এটা হচ্ছে এডিট রেন্ডার সেটিং। হ্যাঁ, আপনার 30-এ আছে, 30-এ দেখালে আপনি একটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের লোগো অ্যানিমেশন চিন্তা করে রেন্ডার দিচ্ছেন, হুম কারণ আপনি ওটা তো আসলে আউটপুট যাবে 25 সেকেন্ড পার ফ্রেম, তখন তো আপনার মিলবে না টাইম। এই জন্য সবসময় এই দুইটা জিনিস সবসময় চেক করবেন সিনেমা 4Dতে আপনি অ্যানিমেশন করার আগে।
কোনটা Animation কোনটা এর color project। আরেকবার বলেন। একটা জিনিস এডিটে গিয়ে প্রজেক্ট সেটিংয়ে যাবে, প্রজেক্ট সেটিংয়ে এখানেও যে ফ্রেম রেট রাখবো, এই যে এফপিএস, হ্যাঁ প্রজেক্ট, হ্যাঁ, আবার আবার এই সেটআপে গিয়েও দেখবেন, এই যে রেন্ডার সেটিংয়ে গিয়েও রেন্ডার সেটিংয়ে গিয়েও, এখানেও দেখবেন যে ফ্রেম রেটের জায়গায় 25 আছে কিনা, নাহলে 25 দিবেন। আচ্ছা, ওকে, প্রজেক্ট সেটিং আর হলো রেন্ডার সেটিং, হ্যাঁ, এই দুইটা অবশ্যই ফ্রেম রেট সেম রাখতে হবে। ফ্রেম রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আপনার এটা হচ্ছে আউটপুট সাইজ, মানে আপনি কোন রেশিওতে কাজ করবেন, এইচডি না এইচডিপি সেটা। ওটাকে আগে সিলেক্ট করে দিতে হবে আমাদের? হ্যাঁ, কারণ আপনি কাজ শেষ করে ফেলছেন, রেন্ডার দেওয়ার সময় মনে হলো যে আপনি দেনই নেই, আচ্ছা আচ্ছা, যে আগে ছোটো সাইজ রেন্ডার হলো। আপনি কাজটা শুরু করার আগে পেজ সেটআপটা আগে করে নেবেন সবসময়, যে কোনো কাজ। লাস্টে ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি এখানে গিয়ে এই যে আউটপুটে যে ফিল্ম অ্যান্ড ভিডিও এটাই যাবো, হ্যাঁ, এটা গিয়ে যে 1080 25 এটা দিব, 25 এইচডি টিভি, এই যে এখনটা হচ্ছে হলো 1920 1080। আর ফ্রেম রেট 25 থাকলো। এটা আছে। এটা আমাদের কি ফাইল আউটপুট হবে এটা? না, এখান থেকে তো আপনার আউটপুট যাই দেন না কেন, আফটার ইফেক্টটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার আউটপুটের অনেক অপশন আছে, যেমন বিএমপি আছে, ডিডিএস, এগুলো যেমন লাগেই না আমাদের। আমাদের লাগবে কি বড়জোর জেপিজি, ওপেন এক্সিআর, পিএনজি, পিএইচডি, টার্গা, টিপ, এগুলো লাগবে। আচ্ছা আর এখান থেকে সাধারণত কেউ ভিডিও রেন্ডার দেয় না, যেমন ভিডিও রেন্ডারের অপশন হচ্ছে 3GP আছে, এসএফ আছে, ভিআই, MP4, WMV, হ্যাঁ, আচ্ছা, তো দেওয়া যায়। ও এখান থেকে আবার আফটার ইফেক্ট নিতে হবে? কারণ আপনি এখান থেকে একটা রেন্ডার দিয়ে নিলেন, এরপর তেমন আছে আপনি কিছু ছোট ছোট টেক্সট ইনফরমেশন বসাবেন, কিংবা লাইট ইউজ করবেন কোনো, এই কারণে যদি এমন হয় যে আপনার কোনো ক্ষেত্রে কোনো কাজে না, এখান থেকে আমি আউটপুট এইটাই ফাইনাল, আমার আপনার নেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আপনি এখান থেকে আউটপুট দিয়ে নিয়ে যেতে পারেন, এবিআই বা এই কটা ফরম্যাটের মধ্যে যদি থাকে আপনার MP4, AVI, 3GP। আর নাহলে নর্মালি আমরা এই যে আলফা লাগলে পিএনজি দেই, বা জেপিজি দেই, বা ওপেন এক্সিআর দেই, বা টার্গা দেই, এই কয়েকটা ফরম্যাটে দেই রেন্ডার, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী। এখন আমরা পিএনজিতেই রাখি, পিএনজি। আচ্ছা, রেন্ডার দেওয়ার সময় আমরা তো লোগোটা দিয়ে আপনার কাজ করবো, ব্যাকগ্রাউন্ড বসাবো, সেক্ষেত্রে আমরা এখানে আলফাটা চেক করে দিব, এই আলফা চ্যানেল। আচ্ছা, আলফা মানে হচ্ছে যে লোগোর বাইরে ব্যাকগ্রাউন্ড ফাঁকা থাকবে, ব্যাকগ্রাউন্ড লাইট বসাইতে পারবো। আচ্ছা, যাই হোক, এই গেল এটা। আউটপুটে যাই এবার। এখন হচ্ছে আছে কারেন্ট ফ্রেমে। কারেন্ট ফ্রেম আছে মানে হচ্ছে একটা রেন্ডার দিলে আপনার ওই ফ্রেমটাই দেখাবে, যে জায়গাটায় এই টাইম ইন্ডিকেটরটা থাকবে, এটার মিন হচ্ছে কারেন্ট ফ্রেম। আর অল ফ্রেম দিলে হচ্ছে পুরোটা রেন্ডার হবে। এই 75 ফ্রেম পর্যন্ত ডিফল্টে পাইছে আমার, 25 ফ্রেম দেওয়ার পরে, হ্যাঁ, 100 বা 90 থাকে 30 FPS-এ। আমি যখন 25 করছি ও 75-এ আসছে। তো আমার একটা যদি অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন হয় যে আমি 6 সেকেন্ডে করবো, তাহলে কত ফ্রেম নিতে হবে আমার? না, কীভাবে? 6 সেকেন্ড 150 ফ্রেম, 100 ফ্রেমে 4 সেকেন্ড, মানে 25 ফ্রেম 1 সেকেন্ড না, 4 সেকেন্ডে 100 ফ্রেম। আচ্ছা, আমরা 150 পরে যেটা বয়স সরে গেল, আমরা এটাকে যাক, আমাদের পেজ সেট আপ কিন্তু কমপ্লিট, হ্যাঁ। আমরা এই জিনিসই 1920 আমরা 0 থেকে 150 ফ্রেম ঠিক করছি, মানে 6 সেকেন্ড। তারপর হচ্ছে আপনার ফ্রেম রেট 25-এ রাখছি। এখানে ডিউরেশনটা এখানে ফ্রেম হিসেবে দেখাইতে হবে, তাই তো? না, ডিউরেশন ফ্রেম হিসেবে না, মানে আপনি এই যে আমরা যেটা এখানে নিলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমরা টাইম লাইনটা নিলাম, যে হ্যাঁ, আমার timeline 6 সেকেন্ড অ্যানিমেশন নিলে আমার অ্যাটলিস্ট 150 তো লাগবেই। হ্যাঁ, আবার এমন আছে যে আমার হ্যাঁ, আমি ওটাই বলতেছি, এখানে তো সেকেন্ড হিসেবে মানে দেওয়ার অপশন নাই, তাহলে না ফ্রেম হিসেবে দিতে হবে। আবার এমন আছে আপনার 100 ফ্রেম রাখলেও আমি 6 সেকেন্ড অ্যানিমেশন করতেই পারি, আমি 50 ফ্রেম রাখলেও 6 সেকেন্ড অ্যানিমেশন করতে পারি। কীভাবে? আমরা আফটার যে কাজটা করছি, আমরা তো একটা শর্ট রাখি নি, আর যদি আমি 50 ফ্রেম ওখানে রাখি, আমার যদি একটা শর্ট 3 শর্টে ভাগ করি, একটা শর্ট যদি 50 ফ্রেম, একটা ক্লোজ, একটা মিড ক্লোজ, একটা মাস্টার, ওখানে গিয়ে ভাগ করে বাড়াই দেবো। আমরা না 3টা ক্যামেরা রেন্ডার দিব আলাদা আলাদা। সেক্ষেত্রে আমার এখানে এটা দেওয়া কিন্তু খুব জরুরি না যে আমি 150 দিলাম মানে 150ই হতে হবে, তা কিন্তু না। আমি এমনি দিলাম, আমি 100 রাখতে পারি, কারণ আমি তো এক ক্যামেরা দিয়ে যদি শেষ করতাম তাহলে ঠিক আছে, একবার আমি 150 দিয়ে দিলাম। আমি তো এমন আছে এখানে 2-3টা শর্ট ইউজ করতে পারি, তার কোনো শর্ট হয়তো বা 0 থেকে 50 ফ্রেম হইতে পারে, 0 থেকে 60 ফ্রেমের হইতে পারে। এটা আমার অ্যানিমেশনের প্যাটার্ন বা ইয়ের উপর ডিপেন্ড করবে। তো আমি 100 রাখলাম ধরেন, হ্যাঁ। এবার আমি আমার পেজ সেটআপ শেষ, আমি লোগোটায় যাই। এর এখানে আরো সেটিংস আছে, এখানে কি ওকে দেওয়ার কোনো অপশন নাই? কেটে দিলে কেটে দিলে হবে।
আর আপনি তো ফাইলটা সেভ দিচ্ছেন, সেভ তো দিবেনই, তখন তো আপনার ওই যে সেট আপটা নিচ্ছেন না, ওইটাই মানে সেভ হয়ে থাকবে। দিলাম লোগো 1, আমার এটা এখন কিন্তু সেভ হয়ে আছে, যেন ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু সরি ওই যে সেট আপ কিন্তু আবার ডিফল্ট সেট আপ দেখছেন, আমি ওটা ক্লোজ করে দিয়েছি কিন্তু ওই ফাইলটা যেটা আমরা মাত্র সেভ দিলাম, দেখছেন আবার FPS 30 মানে ডিফল্টটা 30 হয়ে আছে, আবার এখানে 1280 720, আবার এই যে সেভে গিয়ে আমরা এই যে PNG দিয়েছিলাম নাই কিন্তু, তাহলে আমরা ওই ফাইলটা খুলি এখন ওপেন, এই যে লোগো 1 নামে সেভ দিয়েছিলাম, তাহলে দেখেন এই যে 25 আউটপুট 25 100 সেভ হয়ে যান, এই যে PNG মানে আমি সেভ করার পরে আমার সেটিংসই থাকবে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা লোগোটাকে ইম্পোর্ট করে মার্জ করে নিয়ে আসি। এখানে ইম্পোর্ট মানে মার্চ। হ্যাঁ, মার্জ করে আমরা লোগোটা কোথায় রাখলাম, এই যে বাংলা টিউটোরিয়াল লোগো। এখানে হচ্ছে অপশন দেখাচ্ছে স্কেল, মানে যে সাবজেক্টটা আসবে এটা কি মানে স্কেল 1-এ থাকবে কিনা, না আর বেশি বড় করে আনবেন, 2 দেবেন কিনা, 3 দেবেন কিনা। স্কেলটা কি মানে আকারে বড় হয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, সেটা মানে নর্মাল ডিফল্ট 1 থাকে, আমরা 1-ই আনি নর্মালি। হ্যাঁ, তারপর এটা আপনি সেন্টিমিটারে আনবেন না মিলিমিটারে আনবেন, সেটা ডিফল্ট সেন্টিমিটার থাকে, আমরা ওইভাবেই আনি। আর গ্রুপ ওয়াইজ আসবে। আর আপনি যদি কানেক্ট স্প্লাইনে ক্লিক করেন তাহলে কিন্তু টোটালটা একটা সাবজেক্ট একটা হয়ে আসবে। কীভাবে আমি দেখাই। হ্যাঁ, এই যে ধরেন কানেক্ট স্প্লাইন দিলাম, হ্যাঁ ওকে দিলাম, এবার দেখেন ও একটা হয়ে আছে, বুঝছেন, একটা ফাইল। কিন্তু আমি তো ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে উঠাবো, লোগোটাকে আলাদা করে উঠাবো, তাই না, এই বিটাকে আলাদা করে উঠাবো, ব্যাকগ্রাউন্ড এটা আলাদা আলাদা 3D করবো, তো সেক্ষেত্রে আমার একসাথে আসলে তো হবে না, আনতে হবে আমার ওই যে রুট লাইন ওটা বাদ দিয়ে মার্জ বাংলা টিউটোরিয়াল গ্রুপ কানেক্ট স্প্লাইন যেটা আছে এটাকে বাদ দিয়ে চেক করে। হ্যাঁ, ওকে। এবার লোগোটা আনার পরে ওকে ওর মতো অটো স্ক্রিনে চলে গেছে, তাই না। আমি মিডল পজিশনে এনে কাজ করতেছি একদম, একটা এই যে এটা হচ্ছে সেন্টার সফটওয়্যারের, তাহলে এই যে XYZ পজিশন, আমি এটাকে 0 দেই, এটাকে 0 দেই, এটাকে 0 দেই, তাহলে মিডলে চলে আসবে। মানে এটা সিলেক্ট আছে না আমার ইম্পোর্ট ফাইলটা, ওটাকে সিলেক্ট থাকা অবস্থায় পজিশন আমি সবগুলো 0 করে দিলাম, মানে একদম মিডলে আসলো। আগে তো ছিল আপনার এই বাইরে ছিল। আমি যদি টপ ভিউতে যাই, ভিউতে দেখি এই যে লোগোটা আছে এখানে, কিন্তু আসলে এটা হচ্ছে সেন্টার, সফটওয়্যার খুললে এটা সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার, কিন্তু ও আছে ডানে এবং নিচে। আমি চাই মিডল পজিশনে, এতে আমার যে XYZ পজিশন যেটা আছে এটাকে আমি 0 করে দেবো, 0 করলে মিডলে চলে আসবে। আর এটা হচ্ছে মাউসের এই যে বলে ক্লিক করলে আপনি যে ভিউতে যাবেন ওটার উপরে ক্লিক করলে ওই স্ক্রিনটা ফুল স্ক্রিন হবে। এই যেমন আমি যদি এই স্ক্রিনটা ফুল স্ক্রিন চাই, মাউসের যে বলটাতে ক্লিক করলে, আর যে এই ফন্ট স্ক্রিনটা বড় করতে চাই, এই যে এটা ক্লিক করলে বড় হবে। হ্যাঁ, কিন্তু আপনি এই স্ক্রিনটা আনলেন কীভাবে? এই 4 ভিউটা শর্টকাটে আনলেন যে তখন এইভাবেই তো ছিল, এই যে ক্লিক করে এটা ক্লিক করব, বল ক্লিক করলে চলে আসবে। বল ক্লিক করলে আপনি যে ভিউর উপরে ক্লিক করবেন ওইটা বড় হবে, আবার ক্লিক করলে আবার ওই রিটার্ন করবে। আবার হ্যাঁ, এটা ছাড়াও যে এখানে ক্লিক করে প্রত্যেকটা ভিউর কোনায় কোনায় দেখেন ইয়ে আছে, এই যে এখানে ক্লিক করে করতে পারেন। তো আমরা সবাই মানে শর্টকাটটাই করি, আঙ্গুলের নিচে আছে ওইটা। হ্যাঁ, এই দেখা যায় এখানে করে তারপরে করতে হয় যে এখানে এই বলে ক্লিক করলে আবার বড় হয়ে গেল। এবার আসে অপশনে আমরা এবার লোগোটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আগে ধরি। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড কোনটা, লোগোর এইটা, লোগোটা এখানে আসলো, ভিতরে ঢুকবো আমি। এরকম সিলেক্ট থাকা মানে হচ্ছে এটার ভিতরে আমার এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আমি সিলেক্ট করলাম এটার ভিতরে গেলাম, এই যে এটারও ভিতরে এই দেখছেন, এবার বেশি হলো, মানে এটা হচ্ছে মানে আমি ফাইলটাকে পেয়ে গেলাম। আর যে হালকা হয়ে আছে মানে কি এটার ভিতরে আপনার সিগন্যাল দিচ্ছে যে ভিতরে যাইতে, যে আমি এটা সিলেক্ট করছি, এই যে মানে এটা না, আচ্ছা এই যে ভিতরে যেতে হবে শুধু ওই লেয়ারটা। হ্যাঁ, ওই লেয়ারটা শুধু, মানে এই লেয়ারটার নিচে আমার আরেকটা লেয়ার হয়ে আছে, এই লেয়ারটাকে আগে বের করে দিই বাইরে, এরপরে এটাকে টান দিয়ে উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে এসে এটার নাম দিলাম বিজি, লোগো বিজি, লোগো
এই বিটাকে এবার আলাদা করি। বিটাকে আমরা বের করে নিয়ে আসি। আমরা একটা একটা করে এবার সব বের করে নিয়ে আসবো। এখানে তো হয়েছে অনেকগুলো, এই 25টা কি এটার ভিতরে না, আছে? সব লাগবে না, এগুলো অযথা কিছু পাত হয়ে যায়। আর মূল কয়টা? মূল হলো এই 6টা। না, আপনি যে এক একটা সিলেক্ট করলে বুঝতে পারবেন যে কোনটা কোনটা আপনার মূল। আমি আচ্ছা, ওইভাবে একটা একটা আলাদা করতেছি, আলাদা করে সবগুলো যখন বের করবো। ও আলাদা এখন আপনি নাম দিয়ে ফেলবেন। হ্যাঁ, এই যে লোগো বিজি, আর এটা এখন বি নামে সেভ দেবো। এবার করে করে পরে আমার নিচে যেগুলো থাকবে, যেগুলো আমার দরকার নেই, সেগুলো ডিলিট দিয়ে দেবো। Delete দিয়ে দিন, right. এই যখন এই বিটা এখানে আমি লিখলাম বি, তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাহিরের দুটো। হ্যাঁ, এগুলোকে বের করতে হবে, নাহলে ওটা আলাদা করা যাবে না। এবার দেখেন এইটা আর এইটাকে সিলেক্ট করলাম, যে শিফট ধরে ক্লিক Shift করলেন। ধরে, হ্যাঁ। কারণ এই দুইটাকে আমি চাচ্ছি, এই দুইটা আলাদা আলাদা আছে না, দুটো তো একই জিনিস, আমার আলাদা থেকে তো লাভ নেই। তাহলে এই দুইটাকে আমি এক করে ফেলবো, শিফট ধরলাম, দুইটাকে সিলেক্ট করলাম, করে আমি গ্রুপ করেও এক করতে পারি। কিন্তু আমি যদি এক্সট্রুড দিই, গ্রুপে তো আর এক্সট্রুড হবে না। আমি দুটাকে একদম অ্যাটাচ করে ফেলি একসাথে। এই দুটো সিলেক্ট করে রাইট ক্লিক করে কানেক্ট অবজেক্ট ডিলিট, হ্যাঁ, তার মানে দুইটা এখন একটা ফেল হয়ে গেল। আচ্ছা, এটার নাম দিব কি, হাফ সার্কেল। হ্যাঁ, কানেক্ট অবজেক্ট ডিলিট না, রাইট ক্লিক হ্যাঁ, করে। হ্যাঁ। আচ্ছা, আমরা এগুলো সব পাইলাম, বিজি পাইলাম, বি পাইলাম, হাফ সার্কেল পাইলাম। এবার লাস্টের বর্ডার দুটো হ্যাঁ, বাকি আছে। এটা বাকি আছে আর এটা বাকি আছে। এই selection এ গেল, এই এটা বাকি। এটার জুম ইনের অপশন কি? এই যে মাউসের বল, বল। আচ্ছা, তাহলে এই দুইটাও আলাদা হয়ে আছে। এখন এই দুইটা তো আমার আলাদা, এই লাইনটা এরকম হইতে হবে তো আমার এক্সট্রুড করলে, তাই না? কিন্তু আমার এখানে আছে আলাদা, আমি এক্সট্রুড করলে তো ও আলাদাভাবে বেবেল হবে, ও আলাদা। কিন্তু এবার তাহলে আমার দুটাকে এক করে ফেলতে হবে, গ্রুপ করে ফেলবেন। না গ্রুপ না, দুটাকে অ্যাটাচ করে ফেলতে হবে। ওই যে আগের মতো। আগের কথা, হ্যাঁ। কানেক্ট ডিলিট অবজেক্ট ডিলিট, হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমার সার্কেল। এবার আমার লোগোর পার্টটা পেয়ে গেলাম। এবার লোগোর পার্টটাকে আমি আলাদা একটা গ্রুপ করি, এটা হচ্ছে আমার লোগোর পার্টটা। এবার এটা হচ্ছে আমার টেক্সটের পার্ট। নান নিলেন নাকি? না, রাইট ক্লিক করে গ্রুপ করলাম, এই যে গ্রুপ অবজেক্ট আছে না। আচ্ছা, এবার ব্যাকে যাই, নাল চলে আসলো যে। সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ অবজেক্ট। গ্রুপ গ্রুপ মানেই না এখানে, আচ্ছা, আচ্ছা। মানে একটা ক্যামেরা যেমন আমরা একটা সেন্টার ধরাই দিই না, অরিজিনাল নিয়ে করলাম, ওটাই তো মানে গ্রুপ, মানে ক্যামেরাটাকে ওর সাথে গ্রুপ করে দেয়, মানে ওইটা টানলে ক্যামেরা চলবে। এখন আমি যেটা নাড়াইলে, এই যে এই নালটা নাড়াইলে টোটালটা আমার নড়বে, তাই না? তাহলে আমি লোগোর পার্টটাকে আলাদা করে ফেললাম, এটা হচ্ছে লোগো। এটাও তো লোগোর পার্ট, মানে আমি ডিজাইনটাকে। এবার আমি টেক্সটটাকে, যেমন টেক্সটের পুরোটাই সব আলাদা আলাদা হয়ে আছে দেখবেন। আমরা বিটাকে আলাদা করলাম, কানেক্ট অবজেক্ট ডিলিট, এই আলাদা আছে, এন আছে, এই যে এটা মানে খুলে খুলে আসে তো। এটা তো আমার এটা আলাদা থাকলে হবে না, তাই না? দুটো তো একসাথে মিলে যাই। তো কীভাবে রাইট ক্লিক করে কানেক্ট কানেক্ট অবজেক্ট অবজেক্ট ডিলিট, এটা একাই আছে, এই ঠিক আছে। ওটা মেবি করতে হবে। Connect object delete, কারণ ওই যে ভিতরটার সাথে বাইরেটার সাথে কোনো কানেকশন নাই, হ্যাঁ। এই জন্য মনে হয় প্রবলেমটা। এটাও ঠিক আছে মনে হয়, এটাও ঠিক আছে। এবার আমার তাহলে এইটা হচ্ছে সিলেকশন। হ্যাঁ, আমি এই যে একসাথে যদি এই কটা সিলেক্ট করতে চাই, তাহলে আমার ধরতে হবে এইটা রেক্ট্যাঙ্গেল সিলেকশন, ঠিক আছে। এবার এক ক্লিক করে গ্রুপ, ওকে একটা গ্রুপের মধ্যে নিয়ে গেলাম। কিন্তু আমি যখন লোগোর অ্যানিমেশন করব, প্লাসে দেওয়ার কারণ কি? ক্লিক করলেন যে ওই যেখানে, এটা হচ্ছে আপনি অনেক অপশনে থাকেন না, যেমন আমি এই অপশনে আছি, স্কেল অপশনে, হ্যাঁ, যেটা থেকে বের হওয়ার, মানে এটা হচ্ছে আপনার মুভ অপশন। আচ্ছা আচ্ছা। ডিসিলেক্ট করে, এটা হচ্ছে আমার নর্মাল মুডে আছে। মানে নর্মাল তো আমরা ইলাস্ট্রেটরের ওটাতেও যে মাউস পয়েন্টার যেটা, ওটা ক্লিক করি সিলেকশন। হ্যাঁ, আমরা যেমন এই যে ইলাস্ট্রেটর, যেমন এই যে এটা আছে নর্মাল ইয়ে না, নর্মাল সিলেকশন। কিন্তু সিনেমা 4D-তে হলো ওই প্লাস চিহ্নটা, ওটা হলো এটা হচ্ছে আমি নর্মাল সিলেকশন ইয়েটা। করলাম। এবার আমি টোটালটা সব আলাদা আলাদা আছে, অ্যানিমেশন করা অনেক ক্যাচাল হবে। আমরা বাংলা লেখাটাকে একসাথে রাখি,
কানেক্ট অবজেক্ট ক্লিক আর টিউটোরিয়াল লেখাটাকে একসাথে রাখি, তাই না? তাহলে আমার এই লেখাটা একসাথে আসলো, এই লেখাটা একসাথে আসলো। এটা আমরা সেভ দিচ্ছি তো না, মানে সেভ দিয়ে দিই আর সামনের দিকে আগাইতে হবে, কারণ ফাইল ড্যামেজ হয়ে যেতে পারে কাজ করার সময়, না ঝামেলা হয়। ওইটা কি ওই আগেটা তো আছে, এটা আলাদা একটা সেভ। হ্যাঁ, লোগো 1 এর লোগো 2 দিলাম, যে কারেন্টে বাড়ি দিলে সময় দেখা যায় ফাইল ড্যামেজ হয়ে যায়। আমি এখানে যদি কন্ট্রোল এস দিতাম ওইখানে সেভ হতো না জিনিসটা? হ্যাঁ, ওটার উপরে সেভ হতো, কিন্তু আমি দিচ্ছি ওই যে সেভ এজ, নতুন করে একটা সেভ দেবো এই জন্য। আচ্ছা, দুইটা আলাদা কন্ট্রোল এস আলাদা দিলে হচ্ছে ওইটার উপরেই সেভ হবে, আর কন্ট্রোল শিফট এস হচ্ছে মানে এই যে নতুন করে আরেকটা সেভ দিতে চাইলে, যেমন কন্ট্রোল এস হচ্ছে আমি যদি এখন নর্মাল সেভ দেই ওই ফাইলের উপর ওটার উপর সেভ হবে, আর যদি আমি কন্ট্রোল শিফট এস অথবা এই যে সেভ এস দেই তাহলে হচ্ছে যে এটা বুঝছি, কিন্তু দুইটার উপকারিতাটা কি? হ্যাঁ, নতুন করে আরেকটা সেভ হলো। হ্যাঁ, এটা উপকারিতাটা কি, মানে আলাদা আলাদা সেভ দিলাম? আমি যে মাত্র বললাম না, এই যে ধরেন একটু পর্যন্ত কাজ করলাম, হ্যাঁ, এখন কোনো কারণে আমার ইউপিএসে ডিস্টার্ব হলো বা কারেন্ট চলে গেল, পরে আমি যখন সফটওয়্যারটা খুলে এই ফাইলটা উঠে ওপেন করতে যাবো, দেখা গেলো ফাইলটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, খুললো না, কিন্তু আপনি একটাই সেভ দিয়ে কাজ করতেছেন ফাইল, তাহলে কি আপনি এই যে ধরেন 2-3 ঘন্টা ধরে কাজ করলেন, তো প্রথম থেকে আবার ইলাস্ট্রেটর ওইগুলো করে এনে আবার করতে হবে না, আপনার একটা ব্যাকআপ রাখা। আচ্ছা আচ্ছা, কিছু কাজ সব কাজ এই যে আমার কাজ, এরপরে আমি ধরেন কাজ ফাইনালটা হয়ে গেলে আচ্ছা, এটা কি এরপর আমি সিরিয়ালি পুরানগুলো ফেলে দিলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ, লাস্টটা দেখে দিলেন। অটো সেভ আছে না এটা? না, অটো সেভ আছে, কিন্তু Premiere যেমন আমরা ফাইল auto save ড্যামেজ পাই। হলে না, ফাইল ড্যামেজ হলে অটো সেভে কাজ হয় না কাজ হয় না। রানিং অবস্থায়। হ্যাঁ, অ্যাটলিস্ট সিনেমা 4D-তে খুব ডিস্টার্ব করে আমার, এরকম অনেক মানে ভারী ভারী কাজ ড্যামেজ হয়ে গেছে, যে কারণে আমি আর এই রিস্ক নিই না। যাই হোক, আমরা এবার বিটাকে এক্সপোর্ট করবো কীভাবে? এই যে সাবডিভিশন সারফেস, এখানে হচ্ছে এটার ভিতরে, সরি এটার মধ্যে হচ্ছে আপনার অনেকগুলো ইয়ে আছে, এই সাবডিভিশনটা হচ্ছে বাইরে দেয়া, এই যে আর কি নাম এটা, সাবডিভিশন? হ্যাঁ, না ওটা আমরা যাবো না, মানে যে এই যেমন এইটার কোনো ক্লিক করে দেখবেন এখানে এখানে অনেক কিছু আছে, সরি এটা ক্লিক করে এই যে উপরে যখন মাউস ধরে দেখবেন এখানে অনেক কিছু আছে, এটা ধরে দেখবেন এখানে অনেক কিছু আছে। তো আমরা এখন যাবো হচ্ছে এক্সট্রুড নিব, মানে এটা বিটাকে মোটা করবো, সেই জন্য যেটার উপর ধরে ক্লিক করে এক্সট্রুড। কি নাম এটা? এক্সট্রুড এক্সট্রুড এক্সট্রুড। ও এক্সট্রুড, হ্যাঁ। এবার বিটাকে এটার মধ্যে ঢুকাই দেবো, বিটাকে এক্সট্রুডের মধ্যে ঢুকাই দিলাম। বাচ্চা তো। ছোট বাচ্চা মনে হয়। আচ্ছা, এবার ধরেন আমার এখানে এজ কি আছে আমি দেখতে পাচ্ছি না, এজ দেখার জন্য এই যে শেডিং লাইন, কোথেকে দিলেন এটা? এই যে ডিসপ্লেতে নর্মাল এই যে এটা ছিল হুম, ডিসপ্লে, এই শেডিং লাইন। আবার আপনি যদি শুধু লাইন দেখতে চান তাহলে এটা, এই যে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে যেমন ইলাস্ট্রেটরে দেখলাম, পুরো খাঁচাটা যদি দেখতে চান যে সেগমেন্ট কি আছে না আছে, খোলা যাবে না, ভুলেও দরজা খোলা যাবে না। দিচ্ছি মানে। আচ্ছা, এবার ধরেন এই যে একটু আঁকা বাঁকা দেখেন, খেয়াল করেন জিনিসটা স্মুথ না, কিন্তু দেখছেন হুম, চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, একটু উঁচু নিচু আছে। হ্যাঁ, এটা এখান থেকে আমরা যখন পাতগুলো নিলাম, এখান থেকে আমরা কিছুটা স্মুথ করতে পারি, যেমন এই যে অ্যাঙ্গেল, ওই 5 অ্যাঙ্গেলে আছে মোড়ে, এই কারণে ওটুকু আমি যদি এটাকে 0 করে দেই, দেখেন দেখছেন, এই যে খেয়াল করে দেখেন, পরিবর্তন আসছে। ওটা থেকে তাকান, দেখেন আমি যদি 0 করি, দেখেন এই অনেকখানি খারাপ হলো, আরও করা যায়, সেক্ষেত্রে ফাইলও ভারী হবে আপনার। তারপরে এটাকে আমরা কি দেখি, এই লুক। এবার আমি যদি চাই একটু কোনা উঠাবো, আচ্ছা যেটা বলছিলাম, এই যে এটা আমার একদম কোনা একটা শার্প, ইয়ে না, কোনোটা অনেক শার্প লাগে না, আমি যখন একটা লাইট ফেলবো, লাইটিং করবো, ম্যাটেরিয়াল দেবো, তখন তো এরকম শার্প কর্নার কিন্তু ভালো লাগে না, একটু হালকা চেম্পার থাকলে ইয়ে থাকলে তখন কিন্তু লাইটটা পড়লে ভালো লাগে দেখতে, তাই না? এই যে শার্প নেই, তাহলে এই কোনাটাকে আমি রাউন্ড করতে যাই বা কোনো শেপ দিতে, সেক্ষেত্রে আমি কী করবো, এক্সট্রুডটা ক্লিক করবো, এই যে ক্যাপে অপশনে গিয়ে
ফিলেট ক্যাপ। লেফট। হ্যাঁ, তখন অনেক বড় হয়ে গেছে। আমি যেটুকু দরকার হয় সেটুকু দেবো, ও অটোমেটিকলি 5 সেন্টিমিটার নিচে। আমি 1 দিই অথবা 0.5 দিই। এখন হচ্ছে সিঙ্গেল একটা কর্নার হলো, কিন্তু আমি যদি চাই যে না এরকম ফ্ল্যাট কর্নার থাকবে না, একটু গোল রাউন্ড টাইপের। হ্যাঁ মানে এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কী হবে, আমার এই যে স্টেপ 1 আছে, খালি একটা স্টেপ। আমি স্টেপ এনে 2 দিলে কি হয়, হ্যাঁ একটু বাড়লো, আমি 5 দিতে পারি, তাহলে আর একটু স্মুথলি কোনাটা হইল। এবং এটাকে আর একটু কমাই দিতে পারি, আমি 0.2 দিই, 0.3। ক্লিয়ার? এই দেখেন এখন সব জায়গায় ওই কর্নারটা হয়ে গেছে। সবগুলো হয়ে গেছে এটা? হ্যাঁ, ওই পুরোটাই, মানে এটা তো আমি এক্সট্রুডে ঢুকালাম না বিটা, বিটার সব জায়গা দিয়ে, মানে উপরের পার্টে, নিচের পার্টে হয়নি। ও আচ্ছা আচ্ছা, নিচের পার্টে হয়নি। নিচের পার্টে করতে গেলে আবার কি আলাদা? আচ্ছা, আমি ঘুরাইলাম কিভাবে, এই যে অল্টার ধরে, কিন্তু হ্যাঁ অল্টার ধরে। হ্যাঁ অল্টার ধরে, অল্টার ধরে হচ্ছে এই দিলে এইভাবে ঘুরবে। মাউস। হ্যাঁ, আর পজিশন সহ নাড়াতে গেলে অল্টার চেপে এই বল ধরে টান দিলে, এই অল্টার চেপে আমি লেফট মাউস ক্লিক করলে হচ্ছে এই যেভাবে ঘুরবে ঘুরবে জাস্ট। আর যদি আমি মানে একটু পজিশনও নাড়াইতে চাই, তাহলে অল্টার ধরে বলটা চাপ দিয়ে যে ডান বাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা উপরের অংশটা পাইলাম, 0.3 আর 5 দিলাম। আমরা নিচের পার্টও যদি দিতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, এই যে সেকেন্ড অপশনটা এন্ড, এটা হচ্ছে স্টার্ট মানে ফ্রন্ট সাইডের। হ্যাঁ, আচ্ছা, এই যে এন্ড, এটা হচ্ছে ব্যাক সাইডের। ফিলেট ক্যাপ 0.3 স্টেপ 5, আমার এবার পিছন সাইডেও হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, ওটার কাজ কি? কোনটা? ক্লিক করলেন যে কালো হয়ে গেল। ওই কালো হয়ে গেল কোনটা? ওই যে ও যখন ক্লিক করলেন না। ও এটা, হ্যাঁ। এটা যে রেন্ডার ভিউ, মানে যে রেন্ডার দেখার জন্য, ও আচ্ছা, রেন্ডার ভিউ, মানে এটা তো দেখতেছি আমরা ওই সফটওয়্যার ভিউ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রেন্ডার ভিউ। আউটপুটের পরে কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, রেন্ডার ভিউ। এখন আমরা কোনো কালার ম্যাটেরিয়াল কিছু দিইনি, ও ব্ল্যাক দেখাচ্ছে, মানে এখানে আলফাও হইতে পারে, বা আলফা চেক না করে দিলে এই ব্ল্যাক সহ হয়ে যাবে, যেহেতু আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিইনি এখন। এটা হচ্ছে রেন্ডার ভিউটা। যাই হোক, এবার আমরা এই বি এর ব্যাকগ্রাউন্ডটাকে এক্সক্লুড করবো। তো বি এরটাও সেম, দেখেন এই অ্যাঙ্গেল আসছে, কিন্তু এই আমরা সিলেক্ট করলে দেখতে পারবো, এই যে আমরা পাতটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, তাহলে এটাকে আমরা যে 0 করে দিই, এই স্মুথ হলো। হ্যাঁ, এখন যেহেতু আমার এই কাজটুকু করা আছে, যে রাউন্ড করা কর্নার, তাই না, আমি যদি এখান থেকে নতুন একটা এক্সট্রুড নেই, তাহলে হবে কি, আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে ওটার মধ্যে দিয়ে আবার এই কাজগুলো যে করলাম ওটা করতে হবে। সেক্ষেত্রে ওই যে আপনি ঘটে যাও না ডুপ্লিকেট সিস্টেম, এটাকে আমি অল্টার ধরে, অল্টারে ক্লিক করে এই এক্সট্রুডটাকে একটা মানে কপি করব। কিন্তু তার আগে আপনি করতে পারেন, এটাকে যেমন লিখে রাখতে পারেন এক্সট্রুড, এটা হচ্ছে বি। এরপরে আবার যেটা অল্টার চেপে আমি কপি করব, এটার নাম দিতে পারি বিজি, লোগো বিজি। হ্যাঁ, তাহলে কি হলো, আমার তো ওটা কি টেনে ধরে ওই যে কোনো জায়গায় বসালেই হবে? হ্যাঁ, আপনি চাইলে এইটার বাইরেও বসাইতে পারেন, কিন্তু আমি এটার উপরেই রাখলাম, কারণ লোগোর তো আমার এই যে গ্রুপটা এটা করা, হ্যাঁ, এটার উপরেই রাখলাম। ঠিক আছে, এটা আমি দিলাম বিজি। আচ্ছা, এখন আমার শো করতেছে না কিন্তু বিজি, কারণ কি, আমার তো বিটাকেই আমি ডুপ্লিকেট করছি। এই এক্সট্রুডের মধ্যে তো বি এর পাতটা ঢুকানো, ওখানে তো আমার এই যে লোগো বিজির পাতটা ঢুকাইতে হবে তো এক্সট্রুডের ভিতরে, তাই না? আমি এটা ঢুকাই দিলাম আর এই বিটাকে ফেলে দিলাম। আমি বিটাকে কপি করে নিলাম না, এই যে আমি তো বিটাকে, এইটাকে ধরেন বি কাজ করছি, যে সেটাকে আমি ডুপ্লিকেট করছি। এখন আমার তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি এক্সক্লুড করব। সরি, আমার তো ওইটা সহ চলে গেছে, এটা সহ। আমি তো যে বিটাকে কপি করলাম না, কিন্তু আমার তো এই পাতটাকে এক্সক্লুড করব না, তাহলে এই পাতটা ওই এক্সক্লুডের পাতের মধ্যে ঢুকাইতে হবে না? আমি তো বিটাকে ডুপ্লিকেট করছি, তো আমার তো বির উপরে যার একটা বি পড়ছে, মানে দুইটা বি, কিন্তু ঠিক আছে। তো আমার এই যে ব্যাকগ্রাউন্ডের যে পাতটা, সেইটা আমি এটার মধ্যে দিলেই না, তখন সেই ব্যাকগ্রাউন্ডের পাতটা হবে, এক্সক্লুড হবে, তাই না? তো এটাকে আমি ফেলে দিতে পারি এখন, এই বির পাতটা সেটাও করতে পারি, আগে ফেলে দিলাম, তারপরে আমি ঢুকাইলাম, অথবা ওটা থাকলো তাতেও সমস্যা নেই, ওইটার অবস্থায় আমি ঢুকাইলাম, আমি বির পাতটা ফেলে দিলাম, একই কথা। বোঝা গেল ভাই? নাহলে না বুঝতে বলেন, আবার আমি দেখাই। আমি তো বিটাকে আগে কপি করলাম। হ্যাঁ, বিটাকে আমি কপি করলাম কন্ট্রোল ধরে, কন্ট্রোল, ও আচ্ছা, কন্ট্রোল চেপে। হ্যাঁ, কন্ট্রোল চেপে হ্যাঁ, কপি করার পর
আমি তো আমি এই পাতটাকে এক্সট্রুড করব, হ্যাঁ তাহলে এই পাতটাকে এই বিয়ের মধ্যে দিতে হবে না? আচ্ছা, এত না বুঝলে তাহলে ধরুন আমি আবার নিয়ে করি, নতুনভাবে যদি আমি করি, যে এক্সট্রুড নিলাম, এক্সট্রুড নিয়ে আমি এক্সট্রুডের মধ্যে এটা দিলাম, তাহলে এখন দেখেন এখানে আমার রেন্ডার দিলে ওই যে কোনো আবার শার্টটা আছে না, কিছু করতে হবে, হ্যাঁ, এই কাজগুলো আমার এই যে আবার এখানে গিয়ে আবার ক্যাপে করতে হবে। ফিলেট ক্যাপে সেই দিয়ে এগুলো করতে হবে না। হুম, হুম। তো এই জন্য আমি শর্টকাটে বলছিলাম যে যেহেতু আমার কর্নারে আমি রাউন্ড ওটা দিতে চাই, তো এটা তোমার বি তো আমার বানানো আছেই, তাহলে বিটাকে একটা ডুপ্লিকেট করে বানাই, কন্ট্রোল ধরে কপি করলাম, হ্যাঁ বিটাকে কপি করে ফেললাম। Copy করলাম। ওটাকে B1 নামে হইলো। হ্যাঁ বি ওয়ান নামে আছে, কিন্তু এই বির ভিতরে এই বিটটা তোমার দরকার নাই, কারণ এটা তো একটা আছে, এই যে এখানে তো দিব এখন আমি এই পাতটাকে এটার ভিতরে। কিন্তু আমি তো একটা কপি করলাম, হ্যাঁ। হ্যাঁ তাহলে এখানে একটা এটাকে কপি করে এই বি হলো নাকি? হ্যাঁ, B1টা কোনটা আবার? এই কপি করলে B1 বের হবে না? এই যে বি থেকে কপি করলে বি ওয়ান হবে না, এখন যদি এটা আরেকটা কপি করে তাহলে তো বি টু হবে। আচ্ছা আর এটার ভিতরে তো হচ্ছে এই যে বির পাতটা আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো যে প্লাস্টিক মানে হচ্ছে ভিতরে জিনিস আছে, আপনার বুঝতে হবে, বুঝলেন নাই? আর এই বি ওয়ানের মধ্যে হচ্ছে ওয়ানের মধ্যে বির পাতটা, কারণ আমি তো বিটাকেই কপি করছি, কিন্তু তার বিয়ের মানে- পাতটা তো আমার এখন দরকার নেই। না একটা হচ্ছে ওই 5 আর একটা হচ্ছে শুধু বি, এই জন্য কি B1 বি এইভাবে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আরো ক্লিয়ার হন দরকার হলে, আপনি বলেন। আমার এই যে এটা হচ্ছে বির পাতটা, এটার পাতটাই দেখেন, আমি যদি এটা চোখ বন্ধ করে দিই, এটা দিয়ে দেখেন চোখ বন্ধ করে, হ্যাঁ, হুম হুম আর এই যে বাইরে বের করে দিয়ে দিলাম এক্সট্রুডের বাইরে, এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে পাত, ইলাস্ট্রেটরে যে পাতটা করছি যে বি, হুম 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 হুম। হ্যাঁ, এই যে পাতটা, হ্যাঁ, এইটা হচ্ছে কিন্তু এইটা, এই যে বি পাতটা না, Right. এই পাতটা হচ্ছে যে আমি এক্সট্রুডের মধ্যে যদি দেই, তাহলে কি হলো, এক্সট্রুড হলো, মোটা হয়ে গেল, তাই না? হুম হুম। এখন আমি যদি আচ্ছা, সার্কেল, এবার ক্লিয়ার, মানে এইটা হচ্ছে বির পাত আর এটা হচ্ছে এক্সট্রিউট। হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রুডটা, এক্সট্রুটটা এই এটার দুইটা ভিতরে মিলে হচ্ছে মূলত পাত, একটাই, একটা বিরই একটাই। পার্ট। হ্যাঁ, এবার এই যে- clear, এই এবার যে এখন clear। হচ্ছে যে মাইনাসে আছে না, এর হ্যাঁ, ভিতরে যদি হ্যাঁ। আমার আলো লেয়ার থাকতো, এই একটার পর একটা আরো থাকতো, কোনো কিছু থাকতো ওর ভিতরে হ্যাঁ, থাকতো। এই যে মাইনাস মানে হচ্ছে এটা খোলা, এই যে এটা যদি মিনিমাইজ করতে চাই, এই যে দেখছেন প্লাস চিহ্ন, ভিতরে ঢুকে গেছে না, মানে ওর ক্লিক ভিতরে আরো করলে, কিছু হ্যাঁ আছে। হ্যাঁ, এই যে এখন মাইনাস Right, right. মাইনাস যদি করে দেই আমি, তার মানে এই যে তার মানে এর বির ভিতরে বি আর বির যে ওই এক্সট্রিউটটা আছে দুইটা মিলে এই জন্য হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে- না মূল হচ্ছে আমার তো পাতটা হচ্ছে এক্সট্রুডে দিচ্ছে, এই যে দেখেন এক্সট্রুড নরমালি আনলে ও এক্সট্রুড নামে থাকে, হুম, ওটাকে আমি এই যে ডাবল ক্লিক করে রেন্ডার মানে রিনেম করে বি লিখছি বি আমি, লিখছি, right. ঠিক আছে? এটা কিন্তু এক্সট্রুড নামে ছিল, হুম হুম হুম। আমি তো নিচে এখান থেকে এক্সট্রুড, আচ্ছা। সরি, এখান থেকে তো আমি নিচে এক্সট্রুড, এই যে এক্সট্রুড নামে থাকে, দেখেন না, এই যে চেহারা কিন্তু একই, হুম, হুম, হুম। আমি এটাকে ডাবল আচ্ছা, ক্লিক করে, এটার নামটা ওই হুম। এই বি থাকুক পরে এক্সট্রিউটটা দিয়ে দেন, তাহলে বুঝতে সহজ হবে, মানে ওটা বির এক্সট্রিউটটা আর কি। হ্যাঁ আপনি দেন, সমস্যা নেই, বি এক্সট্রুড, ভালো হবে না তাহলে একটু বোঝার জন্য? এই যে বি আমার এক্সট্রুড, আমার কাছে লাগতেছে এটা যে দুইটা বি কেন, আচ্ছা তাহলে এই যে এটা লিখেতে বি পাত, এটা বির এটা পাতটা, শুধু বি থাকলে এটা বুঝবো যে এটা বির পাত, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার ধরেন এটাকে আমি ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করলাম, এই যে এখানে কিন্তু আমার এই যে বি পাত আর বি এক্সট্রুড, আর এখানে ওই যে আরেকটা মানে ডুপ্লিকেট করছি, সেম Duplicate, সেম হ্যাঁ, আরেকটা, হ্যাঁ, same আরেকটা এখন হয়েছে। এটাকে তাহলে আপনি দিয়ে দেন বি বিজি, হ্যাঁ, বি বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, আর এখানে দেন বিজি পাত, মানে ব্যাকগ্রাউন্ড পার্ট। হ্যাঁ, ও আচ্ছা এটা দিয়ে তো লাভ নেই, আমার তো ব্যাকগ্রাউন্ড পাত বাইরে, ওটাকে ঢুকাইতে হবে, বাইরে। এটা তো আমার ওই ফেলে দিতে হবে। বিটাই ছিল, হ্যাঁ, ওটাকে হ্যাঁ। ফেলে দিলাম, এইটাকে টান দিয়ে এই যে ঢুকাইলাম, এটা হচ্ছে BG ব্যাকগ্রাউন্ড পাত, background, হ্যাঁ, বি পাত, ওই সরি বিজি পাত, ঠিক আছে? হুম। এবার ক্লিয়ার? আচ্ছা এবার ধরেন এই যে এইটা ধরে টান না দিয়ে আমরা এই যে মূল এক্সট্রুডটাকে ধরে টান দেবো, যদি নাড়াই চাড়াই কিছু করি, হ্যাঁ, তো এখন বিটা তো আমাদের উপরে ওঠানো দরকার না, ব্যাকগ্রাউন্ড আর বি তো একই লেভেলে আছে, তাহলে বিটাকে আমরা এই যে নিচে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচে নামাই দিলাম একটু, নর্মালি এভাবে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার এই যে উপর নিচ করার জন্য, এটা হচ্ছে ডানে বামে নেওয়ার জন্য, এটা হচ্ছে উপর নিচ, XYZ, 3D না, 3D তো জিনিসটা 3D না, হুম, হুম। XYZ, এই যে আপনি টপ ভিউ থেকে এরা করতে পারতেন, আমি যখন এই যে নিচে নিলাম, এখান থেকে এই ভিউতে দেখেও আপনি নিচে নিতে পারতেন, এই যে এটা হচ্ছে আমার বীর এক্সট্রুডটা, দেখছেন ওই যে দেখা যাচ্ছে থিকনেস কতখানি, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা কতখানি পিছনে নিব, আপনি টপ ভিউ থেকে দেখে করতে পারেন, বুঝলেন নাই? হ্যাঁ হ্যাঁ। এবার আমি রেন্ডার ভিউতে দেখি, এই যে বি দাঁড়াই গেল। আচ্ছা এবার আমরা সেমভাবে এই পাতগুলোকে এক্সট্রুড করবো, তো একইভাবে আমি কপি করে যাই,
তাহলে আমার ওই যে রাউন্ড শেপটা বারবার দেওয়া লাগবে না। হ্যাঁ, এই সার্কেলটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিই, এটা ফেলে দিই, লিখে দিই সার্কেল। হ্যাঁ, সেম দাদা, সার্কেল লিখে দিলাম। এটাকে আমরা পিছনে নিব, আবার সেমভাবে আরেকটা ডুপ্লিকেট করে আমরা হাফ সার্কেলের পাতটাকে সার্কেলের পাতে দিয়ে দিলাম, তো লিখে দিলাম হাফ সার্কেল। এই পাতটাকে আমরা পিছনে নিয়ে নেব, মানে ব্যাকগ্রাউন্ডের লেভেলে নিয়ে নেব। আমার শুধু বিটা উপরে থাকলো, আপে থাকলো। হ্যাঁ, সবগুলো পার্ট টু পার্ট ওই আগের মতো থাকবে। হ্যাঁ, সবগুলো আমাদের একই লেভেলে রাখলাম, শুধু বিটাকে উঠায় রাখলাম। এই যে বিটা বিটা উঁচুতে আছে। হ্যাঁ, এগুলো আমার সব দিয়েছে বিটা উঁচু। এবার এই টেক্সট দুটাকে ক্লিক করবো একইভাবে, কন্ট্রোল চেপে ভিতরে দিলাম, ফেলে দিলাম, আবার একটা ডুপ্লিকেট, এই পার্টটাকে ফেলে দিলাম, ফেলে দিলাম। অলমোস্ট হয়ে গেছে, কিন্তু এই লেখাটা ছোট লেখা তো, এটা এক্সট্রুড এত লাগে না। হ্যাঁ, তাহলে আমি এক্সট্রুডগুলো কমাই দিই। এটা এই যে এক্সট্রুড 20-তে আছে, আমি 10 দিয়ে দিই। এটা তো সেম অবজেক্টের ভিতরে। হ্যাঁ, অবজেক্টের ভিতরে গেলে এক্সট্রুড 10। ওই এক্সট্রুডটা সিলেক্ট করার পরে অবজেক্টে করতে হ্যাঁ, হবে। আর হ্যাঁ। ক্যাপটা হলো কি ইয়ার ভিতরে? ক্যাপটা হলো ওই যে কর্নারটা। হ্যাঁ, ক্যাপটা হলো যে এটার ভিতরে ফিলেট ক্যাপ। আচ্ছা। এবার আমি মনে করেন যখন অ্যানিমেশন করব, তখন তো এই জিনিসটা ঘুরাইতে গেলে এই যে দেখেন এটার অ্যাঙ্কর পয়েন্ট বুঝেন তো না? অ্যাঙ্কর পয়েন্ট তো বুঝেন। যেমন এই অ্যাঙ্কর পয়েন্ট থাকার উচিত এই লেখাটার মিডলে। অ্যাঙ্কর পয়েন্ট তো থাকবে যে কোনো সাবজেক্টের মিডলে, কিন্তু এর অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে। তাহলে আমি এই লেখাটা যদি অ্যানিমেট করার জন্য ঘোরানোর চেষ্টা করি, তাহলে কী দাঁড়াবে? সঠিকভাবে কিন্তু ঘুরছে না, না দেখছেন? তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে আনতে গেলে আমি কী করব? একটা ওয়ে আছে, এই যে এইটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট মানে এক্সিস পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট, এটা দিয়ে আপনি ম্যানুয়ালি টেনে আনতে পারেন। টপ ভিউতে গিয়ে আপনি দেখে এই যেভাবে দেখে দেখে এভাবে আনতে পারেন। হ্যাঁ, বুঝে গেল? কিন্তু তাতে কতখানি পারফেক্টলি মিডলে আসবে সেটা হচ্ছে বোঝার বিষয়, তাই না? ওইভাবে তো পারফেক্টলি আসবে না। আচ্ছা, এই সবসময় এক্সিস পয়েন্টে সিলেকশনে গেলে সিলেকশন থেকে আর বেরোয় আসবেন। এই একটা ক্লিক করে বেরোয় আসবো, মানে এটা সিলেকশনে থাকা অবস্থা অন্য কাজ করতে অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার আমরা এক্সিস পয়েন্টটা মিডলে আনার জন্য একটা প্লাগ ইন আছে। এই যে প্লাগ ইন ফোল্ডারে গেলে ম্যাজিক সেন্টার, অটোমেটিকলি ওই যে ম্যাজিক সেন্টারে চলে আসছে, দেখছেন? ওটা সিলেক্ট করার পরে দিতে হবে। হ্যাঁ, আবার এই যে এটা সিলেক্ট করবো, এটা এই যে অটোমেটিকলি দেখবেন মিডলে চলে আসবে প্লাগ ইন ম্যাজিক সেন্টার। সবগুলোতে আমি দিয়ে রাখবো, এই যেমন বিটাতেও আমি দিয়ে দেবো ম্যাজিক সেন্টার মিডল। এক্সিসগুলো সব মিডলে নিচ্ছে আমি। যখন যেটা ক্লিক করবেন তখন সে ওটাতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, কারণ অ্যানিমেশন করার আগে সব এক্সিসগুলো মিডলে নিয়ে নিতে হবে, তাহলে মানে সুবিধা। নিয়ে নেবেন সবগুলো। আচ্ছা, এটাকে কি ওই প্লাগইন এর সাইডে হবে? হ্যাঁ, প্লাগইন ফোল্ডারে রেখে দিলেই হবে সবগুলো। হ্যাঁ, তাহলে আমরা লোগোটা পেয়ে গেলাম। এবার আমরা লোগোটা এই এটা হচ্ছে যে আমরা যখন ইনপুট করছি না, তখন হচ্ছে এই নালের মধ্যে ছিল। এই নালটা দরকার নেই, ডিলিট করে দিই। আমরা গ্রুপ করাতে একটা নাল তো আমাদের হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার এইটাও মিডলে আছে কিনা দেখেন, এটা মিডলে নিলাম। এবার আমরা কী করব? কালারে যাব। আমাদের লোগোর কালার ছিল কি বিটা হোয়াইট আর অন্য সব অ্যাশ কালার, না কি? কালার নেওয়ার জন্য আমরা এই ক্রিয়েট নিউ ম্যাটেরিয়ালও যেতে পারি, অথবা এই ভিউটায় ডাবল ক্লিক করলেও ম্যাটেরিয়াল আসবে। হ্যাঁ, এখানে আপনি রিনেম করা ডাবল ক্লিক করে ম্যাটেরিয়াল নাম লিখে রাখতে পারেন, যে এটা বির জন্য বি নামে রাখবেন। হ্যাঁ, বিটার জন্য কি আলাদা আলাদা নিতে হবে? হ্যাঁ, এই বিটা আমরা যে কালার ডাবল ক্লিক করলাম, এই নেওয়ার পরে যেবার ডাবল ক্লিক করবো এটার উপরে, তখন এটা আসলো। আমরা কালার বিটার জন্য হোয়াইট নিলাম, একদম হোয়াইট। কীভাবে দিলেন? টান দিয়েও ছেড়ে দিতে পারেন, যেটার উপরে টান দিয়ে ছেড়ে দিলেও হবে, অথবা আপনি এই ম্যাটেরিয়ালটা ওই সাবজেক্টটা সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করে অ্যাপ্লাই দিলেও হবে। এবার আপনি যদি একটু চকচকা চান, ঝকঝকা চান, তাহলে আপনার কিছু কাজ করতে হবে। যেমন এখানে নর্মাল একটা ম্যাটেরিয়াল আছে, তাই না? আমি এটা একটু চকচকা দিব।
ডাবল ক্লিক করে রিফ্লেকশন, তারপরে যাব হচ্ছে অ্যাড রিফ্লেকশন। রিফ্লেকশন 100% দিলে একদম বেশি চকচকা হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অত দরকার নেই। আমরা 30% দিলাম ব্রাইটনেস। আর এখান থেকে দেব টেক্সচার থেকে ফ্রেশনাল দিলাম, ফ্রেশনালটা 30% রাখি। ফ্রেশনাল এবার দেখি একটু কিছু হলো কিনা, অতটা হয় নাই। আরেকটা রিফ্লেকশন নেই, কি রিফ্লেকশন? রিফ্লেকশন এটা আসলে 30%। এই যে এখানে অ্যাডে গিয়ে এখানে দেই ফ্রেশনাল। আগেরবার তো ব্ল্যাক ছিল, এখন তো একটা পিকচার আসলো। না না, কন্ডাক্টর এবার একটু চকচক আছে। এবার আমরা যখন লাইট ইউজ করবো বা এনভায়রনমেন্টে কোনো টেক্সচার দিব, তখন হচ্ছে বোঝা। এই দেখেন এখানে দেখছেন শো করতেছে যে রিফ্লেকশন আছে। এটাই বলছিলাম যে ভিতরে একটা ছবি দেখা যাচ্ছে। ওটাই তো রিফ্লেকশন, মানে যে কোনো এই যে এটা রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্য তো ভিতরে যে আশেপাশে এনভায়রনমেন্টটা সে শো করতেছে। ও যদি এরকম মানে ডার্টি ম্যাটেরিয়াল হতো তো তখন এটা শো করতো না, যেমন এখানে কিন্তু শো করতেছে না তো। ও আচ্ছা, এটা কিন্তু রিফ্লেকটিভ জন্যই কিন্তু এই যে আমি আজকে শো করে আয়না যেমন বেশি রিফ্লেকশন 100%, যে কারণে ও উল্টা আপনাকে একদম স্বচ্ছভাবে দেখায়। আমি যখন 30% দিলাম না, 100 দিন, 100 দিলে কি হতো মিরর, তখন তো কালারটা থাকতো না। হ্যাঁ। এই জন্য আমি দিলাম 30%, যাতে একটা রিফ্লেকশন মানে গ্লোসি ম্যাটেরিয়াল হয়। একইভাবে আমরা এই ম্যাটেরিয়ালটাকে কন্ট্রোল চেপে কপি করলাম, কপি করে এটা সার্কেল, একই সিস্টেম। হ্যাঁ, আবার ডাবল ক্লিক করে এবার শুধু কালারটা চেঞ্জ করে এটাকে অ্যাশ কালার করব। এটা কি রিফ্লেকশন দিবেন? আমি কপি করলাম কেন? সেম, হ্যাঁ, শুধু কালারটা চেঞ্জ করলাম। হ্যাঁ, শুধু কালারটা চেঞ্জ করলাম। এবার রিফ্লেকশনটা 100% ফুটবে কীভাবে? লাইট আর এনভায়রনমেন্ট দিলে। এনভায়রনমেন্টের জন্য আমরা আরেকটা ম্যাটেরিয়াল নেব, ডাবল ক্লিক, এনভায়রনমেন্ট। তাই আমার কালারের দরকার নেই, রিফ্লেকশনের দরকার নেই, শুধু যে এনভায়রনমেন্টটা চেকমার্ক করে দেব। এই কন্ট্রোল ব্রাউজারে গিয়ে সার্চে গিয়ে এইচডিআর ইমেজ। এইচডিআর কি ইমেজটা কি? ওটা মানে যেমন এই যে রুমের মধ্যে যে আছে যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টে এখানে যে কোনো একটা রিফ্লেকটিভ ম্যাটেরিয়াল থাকলে তো শো করবে। যেমন ওই যে সানগ্লাসের উপরে শো করতেছে কি ওইদিকে লাইটটা। তো এখানে যেহেতু আমরা বানাচ্ছি, এখানে তো কিছু নাই, আমরা তো একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে না তাহলে? ওই জিনিসটা হচ্ছে এই যে এইচডিআর ম্যাটেরিয়াল। যেমন এই যে এখানে একটা রুমের ইয়ার মতো আছে, দেখেন এটা আমি যখন এখানে ছাড়বো, তারপরে এইটার এনভায়রনমেন্টে নিব একটা স্কাই, দেন স্কাইয়ের মধ্যে এটা অ্যাপ্লাই করবো ম্যাটেরিয়ালটা। তখন হচ্ছে এই দেখেন দেখছে আমার ইয়াতে শো করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার ওইটাও দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল। ব্যাকগ্রাউন্ডে আমি ওটা দেখতে চাচ্ছি না, সেক্ষেত্রে রাইট ক্লিক করে সিনেমাপোডি ট্যাগ, কম্পোজিটিং সিন বাই ক্যামেরা, মানে ক্যামেরা সিনে সে থাকবে না। হ্যাঁ, এই আমার রিফ্লেকশনটা দেবে কিন্তু তাকে দেখা যাবে না বা সে রেন্ডারে আসবে না, ও শুধু আমাকে রিফ্লেকশনটাই দিবে। আমি এখান থেকে অফ করে রাখছি ক্যামেরার সিনের। এই আবার যদি এটা উঠাই দিই তাহলে ওই আমার এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড সহ আসবে। শুধু আমি চাচ্ছি যে ওর রিফ্লেকশনটা আমি শুধু নিব, কিন্তু ওকে দেখাবেন ওর রেন্ডারে। হ্যাঁ, সেক্ষেত্রে সিন বাই ক্যামেরা
আচ্ছা, যদি আমার কোনো কারণে এটা ভালো না লাগে, এখানে আরও এনভায়রনমেন্ট আছে, আমি অন্য এনভায়রনমেন্ট নিয়ে দেখবো। এটা কোথেকে, এটা কি? এই যে কন্ট্রোল ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দেবেন Control HDR। browser, না? হ্যাঁ, আমি এটা দিয়ে দেখি। আরও আছে অন্য, এটা দিয়ে দেখতে পারি। ঠিক আছে, এইভাবে আপনার যেটা ভালো লাগে আপনি আপনার মতো, এখানে প্রচুর এনভায়রনমেন্ট আছে, দিতে পারবেন। এবার আমরা আসি লাইট দিলেও অনেকখানি চেঞ্জ হয়। তার আগে আমরা এটা একটা ক্যামেরা নেই, ক্যামেরার পজিশনটা ঠিক করি। আচ্ছা, এনভায়রনমেন্ট কি সফটওয়্যারের বাইরে নিজস্ব কোনো ইনপুট করা যায়? হ্যাঁ, সেটাও আপনি এনভায়রনমেন্ট করতে পারেন। আমি যেমন ধরেন যদি সার্চ দিই গুগলে, HDRI, হ্যাঁ, না শুধু HDR দিলেও হবে, আপনার ওই অতটা তফাৎ নেই দুইটার মধ্যেই। ইন্টারনেটে দিলে ওই কালারটা অনেক হ্যাঁ, আমি যে HDR দিলাম, আমি মনে করেন যদি এইটা নেই বা এইটা নিলাম, এটা পছন্দ হলো যে আমি নিজের মতো দিব ম্যানুয়ালি। হ্যাঁ, এটা আছে কিন্তু সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যারে আছে এটা। হ্যাঁ, এই তো মানে এই HDR এর মানে হচ্ছে আপনি এই টাইপের স্টুডিও বানানো, কিন্তু আপনি বলেন না ম্যানুয়ালি দিতে পারবেন কিনা, হুম। সেই জন্য আমি দেখাচ্ছি। বা এটা দিলাম, এটা যেটা নাই সেই জন্য সব কিনতে হয় আবার। এটা দিন, হ্যাঁ, আমি ডেস্কটপে রাখলাম। ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল নিলাম নতুন। হ্যাঁ, হ্যাঁ। রিফ্লেকশন, কালার ফ্যালারি, এনভায়রনমেন্ট, এখান থেকে আমি ব্রাউজ তো ওই করে ব্রাউজে গিয়ে ওটাকে ইনপুট করতে ডেস্কটপ হবে। থেকে নিয়ে আসবো, নো দিব। তাহলে এই যে এখানে এনভায়রনমেন্ট আমার এই যে আগের এটা আছে, হ্যাঁ, হুম। আমি ওইটার উপরে এটা রিপ্লেস করে দিব। এবার আমার কিন্তু নতুন এনভায়রনমেন্ট আমারটা, দেখছেন? হুম। ক্লিয়ার? আচ্ছা, এটা ফেলে দিলাম, ফেলে দিলে দেখেন ডিলিট করছি না ম্যাটেরিয়াল, এখান থেকে চলে গেছে। আমরা এই যে আগেরটাই দিব। আচ্ছা, এবার আমরা একটা ক্যামেরা নিয়ে পজিশনটা ঠিক করি, লোগোটা ক্যামেরা এখানে হচ্ছে, এটা ক্লিক করলে হচ্ছে ক্যামেরা অ্যাক্টিভ হলো। কি এটা? এই যে ক্লিক করলে ক্যামেরার বাইরে মানে ডিসিলেক্ট, এটা যে ক্যামেরা সিলেক্ট, এটা ডিসিলেক্ট। আচ্ছা, ক্যামেরাটা আছে কোথায়? ফেলে দিলাম ক্যামেরা, এই যে ক্যামেরা। এখানে কি ডিফল্ট থাকবে না অন্য কোনো মেনুতে আছে? না না, এখানে এখানে আছে। হ্যাঁ, থাকবে। হ্যাঁ, ক্যামেরা এখন ক্যামেরায় নাই, এখন কিন্তু সে নর্মালি আছে। হ্যাঁ, হুম হুম। নর্মালি আছে। আমি এই জায়গায় যখন অ্যাক্টিভ করবো তখন হচ্ছে ওখানে ক্লিক করলে কি এখানে যোগ হয়ে যাবে অটোমেটিক কোথায় ক্লিক করলে? ক্যামেরাটা? ওখানে ক্লিক করলে কি এখানে চলে আসবে না হ্যাঁ, টেনে আনতে হবে? না না, এখানে আসবে। আচ্ছা। এটা ফেলে দিলাম। মানে ক্যামেরা অনেকগুলো আছে, আমরা এই প্রথমে শুধু নর্মাল ক্যামেরাটা হ্যাঁ, নিলাম। শুধু ক্যামেরা নিব। ক্লিক করলে অটো এখানে চলে আসবে। দেন এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে, ওটা দিলে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, তারপর আমি ক্যামেরা রোটেশনটা ঠিক করে নিই, যেমন একদম ফ্রন্টে মিডিলে চাচ্ছি, তাহলে এদিকে -18 আছে, 0 করে দেই, -10 0 করে দেই। এবার পজিশনটা ঠিক করে, এই যে এখন হচ্ছে একদম সোজাসুজি আছে ক্যামেরার রোটেশন। রোটেশন তো দিলে অনেক দিলে 3টা। 3D মানেই তো আপনার XYZ, হুম। এই যে একটা দিলে এদিকে ঘুরবে, একটা দিলে এদিকে উপর নিচ, একটা দিলে এদিকে। এবার আমরা ওই একইভাবে ইয়ার যেমন নাল নিলাম না, কি বলে আপনার এই যে একটা ক্যামেরা দেখেন, ওই যে আমরা এখান থেকে একটা নাল নিব। 4 ভিউটা কি কোথায় করলেন? রাইট ক্লিক করে? কেন? ওই যে দেখাইলাম, কি বললাম, যে যে ভিউ থেকে ও আপনি আচ্ছা, সরি বলে ক্লিক করবেন। বলে ক্লিক করবেন। আচ্ছা, এবার ধরেন 4 ভিউতে গেছে এই কারণে, যেমন নালটা কোন জায়গায় আছে দেখার জন্য। অপশন যে আসলো অনেকগুলো নাল নেওয়ার জন্য। হ্যাঁ, এই যে এখানে এখানে ক্লিক করলাম, এই যে নাল। এবার ক্যামেরাটাকে টান দিয়ে নালের মধ্যে ঢুকাই দেব। নাল কিসের জন্য? এই যে দেখেন, এবার যদি আমি ঘুরাই, আমি ক্যামেরা রোটেশন না ঘুরে আমি এটা দিয়ে আমি কাজ করতে পারবো তখন, তাই না? নালটা ঘুরে ক্যামেরা কিন্তু ক্যামেরা জায়গায় সোজা, নালটা ঘুরাচ্ছি, এই যে এটা কিন্তু আমার নাল, আমার দেখে যায়, এই দেখেন নাল কিন্তু আমার বাইরে, এই এই কিন্তু নাল।
ঠিক আছে, ক্যামেরাটা নালের মধ্যে ঢুকাইলাম। কারণ কি, ধরেন আপনি ক্যামেরা যখন নর্মালি ঘোরাবেন, ক্যামেরা ঘোরানো অনেক ঝামেলা, বা পজিশন না নাইলে অনেক সময় অনেক ঝামেলা। এই জন্য নাল নিয়ে নালের মধ্যে রোটেশনের কাজটা নালে করলে অনেক ইজি হয় কাজ। এটা করতে করতে বুঝবেন। যাক, এখন আমি ওই ফর্মুলা অনুযায়ী দিচ্ছি। আচ্ছা, এই আমার এখন যদি হয় অবস্থা, ক্যামেরা লোগোটা গিয়ে বসবে জাস্ট, তাহলে 50 ফ্রেমে গিয়ে বসবে, এই অবস্থায় থাকবে। হ্যাঁ, ক্যামেরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে অটো কি অন করলাম, একটা কি ফ্রেম বহাই দিলাম এখানে। হ্যাঁ, এবার 0 ফ্রেমে গিয়ে লোগোটাকে বাইরে পাঠিয়ে দেব। জুম ইন করতে করতেছেন? এই যে মাউস দিয়েই তো, এই যে এখানে, এই যে হ্যাঁ, ওখানে এটা হচ্ছে পজিশন, ডান বাম যাবে, এটা হচ্ছে রোটেশন হবে, এটা হচ্ছে কি, ওই যে- ক্যামেরা সিলেক্ট না, বা ক্যামেরা, ওই চাপ দিয়ে ধরলেই। হ্যাঁ, এই যে চাপ দিয়ে ধরবে, এই যে মাউসে ড্র্যাগ করতেছি। আপনার এফেক্ট, আপনার একটু ওই যে দেখালাম শর্টকাট, যে পজিশন, ওই যে ওটা যেমন চেহারা দেখছেন না, পজিশন, রোটেশন, হ্যাঁ, হ্যাঁ। একই সিস্টেম। এই জন্য চাপটা ক্যামেরা ধরে- হ্যাঁ, এই যে এইভাবে ছিল, আমি জাস্ট মাউসে ড্র্যাগ করে ওর বাইরে বের করে দিলাম। এবার প্লে দিয়ে দেখি কি দাঁড়াইলো। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল ক্যামেরা অ্যানিমেশনটা দিলাম। এবার যদি আমরা সাবজেক্টের অ্যানিমেশন দিই আবার পাশাপাশি কিছু, যেমন এটা হচ্ছে আমার লোগোটা করে, এটা হচ্ছে টেক্সট, আর এটা হচ্ছে আমার আলাদা লোগো পার্ট। আচ্ছা, তাহলে লোগোর পার্টটা যখন এই অবস্থায় থাকবে তখন সে রোটেশন নর্মাল থাকবে। হ্যাঁ, এই থাকবে, মানে 0 থাকবে এখানে। আর যখন সে বাইরে থাকবে তখন সে এই অ্যাঙ্গেলে থাকবে। কি দাঁড়ায় তাহলে? সমস্যা হচ্ছে? তখন ক্যামেরা শুধু জুম আউট করছি, এবার হচ্ছে আমি সাবজেক্টটাকে একটু অ্যানিমেট Subject-টা করতেছি। দিয়ে- হ্যাঁ। ক্যামেরা তো আর হাত দিতে হচ্ছে না, ও হ্যাঁ। জুম ইন জুম হ্যাঁ। আউটের মধ্যে আছে। হ্যাঁ, জুম আউটের মধ্যে আছে, আর আমি হচ্ছে এখন সাবজেক্টটাকে একটু অ্যানিমেট করতেছি। তারপর মনে করেন লোগোটা গিয়ে এই, তাহলে এবার এই লেখাটাকে আলাদা অ্যানিমেট করবো। মানে মূল লোগোটা যখন বসবে দেন আমার লেখা দুটো ঢুকবে। তো লেখাটার লাস্ট পজিশনে আমি পজিশন লক করে দিলাম, XYZ মানে 3টাই লক করে দিলাম। হ্যাঁ, যে হ্যাঁ 45 ফ্রেমে এসে বাংলা লেখাটা এই জায়গায় লক, মানে যখন এসে দাঁড়াবে লেখাটা ওই দাঁড়াবে। 45 সেকেন্ডে লক করে দিলেন। হ্যাঁ, মানে বাংলা লেখাটাকে, আচ্ছা, বাংলা লেখাটাকে শুধু বাংলা সিলেক্ট করা। শুধু হ্যাঁ, বাংলাটুকু। তারপরে হচ্ছে 30 ফ্রেমে ও টোটালি বাইরে থাকবে। এই দেখেন, ও কি ফ্রেম দেই নেই। হ্যাঁ, কি ফ্রেম দিলাম, বেশি ফাস্ট হয়েছে। কি ফ্রেম সরাই দিবেন ফার্স্ট স্লো আগে পিছিয়ে করতে চাইলে। হ্যাঁ, এখানে কি ফ্রেমটা এই কিভাবে শো এই করে? এই যে কি ফ্রেম, লাস্টে তো গিয়ে খুবই স্মুথলি বসতেছে। এর জন্য আলাদা কোনো ইয়ে আছে নাকি এমনি যাবে সে? না সেটা আরো পরে না, নিচের দিকে বসলো যে। বসলাম, আমি কি ফ্রেম সরাইলাম। এই যে এখন ধরেন আমি যদি ফার্স্ট দিই, আমি কি ফ্রেম সরাই দিলাম, কি ফ্রেমের ডিস্টেন্স বাড়লেই তো স্লো হবে জিনিসটা। কিন্তু এখানে ওই যে আফটার ইফেক্টের মতো যে আমরা F9 দিয়ে আমরা ফার্স্ট করলাম না, ওটাও আছে, ওটা পরে দেখবো আমরা। আর ক্যামেরার কাজ যে আগে করছে সবগুলোর মধ্যে সে ওই কাজের মধ্যে আছে। হ্যাঁ, ক্যামেরার জায়গায় ওই যে আপনি টপ ভিউ থেকে দেখলে বুঝবেন। এই যে দেখেন ক্যামেরা কিন্তু যে ব্যাকে যাচ্ছে, আর ওই যে অবজেক্টগুলো অ্যানিমেট হচ্ছে, যে ক্যামেরা কিন্তু জাস্ট ব্যাকে গেছে। ক্যামেরা কিন্তু আর কোনো অ্যানিমেট করা হয়নি, না, ঘোরানো হয় না, রোটেটও করা না, হয় ওই আগের জায়গাতে এসে আসলে শুধু শুধু আমরা হ্যাঁ, আমরা এখন সাবজেক্টগুলোকে নাড়াচ্ছি। নাড়াচ্ছি। তারপরে আমরা টিউটোরিয়ালটাকে বাংলা লেখাটা 65 ফ্রেমে
গিয়ে বসলো না, না একটু আগে দিই। পঞ্চান্ন ফ্রেমে বাংলা লেখা বললো, টিউটোরিয়ালকে তাহলে 65-তে লক করি। XYZ পজিশন ও ফিক্স করে দিলাম। 35 ফ্রেমে ক্যামেরার বাইরে দিয়ে দিলাম। যে অটো কি আমার অন করা আছে জন্য কি অটোমেটিকলি বসে গেছে। এই দেখেন আমি যে ব্যাকে নিলাম না, টিউটোরিয়াল লেখাটা এখানে একটা কি বসে যাবে আমি যখন থামাবো, বুঝছেন? এই যে অটো কি অন করা আছে এখানে। আচ্ছা, আমার আফটার ইফেক্টে অটো যেটা পাই নাই 2014, অটো কি এই যে এটা কিন্তু এটা নাই এখানে। না থাকবে না তো থাকলে অবশ্যই। আমার কোনো অপশন আছে? না এটা অবশ্যই থাকবে। আপনি এই যে না, নাই, এই যে নাই। এটা করবেন তাহলে উইন্ডোজ বন্ধুতে গিয়ে ওয়ার্ক স্পেস স্ট্যান্ডার্ড, আবার রিসেট স্ট্যান্ডার্ড দিয়ে এটা দিলে আপনার হচ্ছে আবার আগে মানে স্ট্যান্ডার্ডে সব পাওয়া। আমার নাই, শুধু এইটা আছে আর এইটা আছে এখানে। এটা কি কাজ? তাহলে এখান থেকে আনা যাবে? হ্যাঁ এখন তো আনা যায়, কিন্তু না এখন শর্টকাট দেখাইলাম যে না, যাতে না, খুঁজে ঠিক আছে। পেতে। এটাও ক্লিয়ার? আচ্ছা এখন যদি টেক্সটটা তো যাচ্ছে আমাদের নিচে দিয়ে, তাই না? আমরা যদি চাইতাম যে ক্যামেরার ভিতর দিয়ে বেরোয় বা একটু উঁচু হয়ে বেরোয়, তাহলে আমরা এই যে টিউটোরিয়াল লেখাটা, বাংলা লেখাটা একটু আপ করে দিই, মানে ক্যামেরার এই যে ফ্রন্ট পজিশনের কাছাকাছি নিয়ে দিই। নিচে না বসে মাঝখানে চলে যাবে। হ্যাঁ না, না, ওকে। ও ওকে বসবে একটার উপর ওখানে, আরেকটা মানে যাবে। যাওয়ার সময়টা। হ্যাঁ না আমাদের ছিল কি এই ছিল না, এই মানে নিচ দিয়ে যাচ্ছে, আমি চাই চাই যে উপর দিয়ে যাবে সেক্ষেত্রে। হ্যাঁ, এসে ওই জায়গায় বলবো। সেক্ষেত্রে কোন জায়গায় করবেন কাজটা? এই যে কি ফ্রেমে মানে যাওয়ার ইয়া তো লক করা আমার, কারণ হ্যাঁ। যাওয়ার মানে পড়ারটা আমি লক করছি কি কারণে, কারণ আমার এটাই তো লোগো, এখানে লক করলে তো হবে না, না, আমার লোগো তো এরকম না, মানে এখানে তো লক করে দিলাম ওকে। আর শুরুটা তো আপনি এখানে না দিয়ে আপনি তো এদিক থেকেও আনতে পারেন, আমি সেটা বোঝাচ্ছি যে আপনি ওইভাবে না নিয়ে তো আপনি ক্যামেরার সামনে দিয়েও নিয়ে আসতে পারেন। যেরকম নিচ দিয়ে গেল না, হুম, আপনি তো এই 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 লেভেল থেকেও নিতে এই পারেন। লেভেল থেকে নিতে পারেন। সেটা সেটা বলতেছি যে সে তো ডাউন দিয়ে গেছে, আপনি আপ করে দিলেই তো উপর থেকে যাবে, তাই না? হুম, হুম। সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এই যে কারণ উপর থেকে গেলো না, ওইটা নিচে গেলো, সেটা বলতেছি সেটা হচ্ছে আপনার ইচ্ছার উপর ভ্যারি করবে। আচ্ছা এবার আমরা এগুলো ঘুরাবো। আচ্ছা এগুলো কিন্তু আমাদের স্মুথ করা হয়নি, দেখছেন খাস কাটা? হুম। মানে আগের মতো ওই যে ডুপ্লিকেট নিয়ে না না এই যে এটা ওগুলোকে আলাদা আলাদা দেবো। এই যে পাতগুলোতে এটা জিরো করে দিলে যে স্মুথ থাকবে। আচ্ছা ওটা কি ঘুরতে ঘুরতে যাবে না ওখানে যাওয়ার পরে ঘুরবে? কোনটা? কি দিবেন আমরা? না না আমি এটা হচ্ছে ক্যামেরা অ্যানিমেশন দেখালাম, যে মানে ক্যামেরাও অ্যানিমেট জুম আউট হচ্ছে, সাবজেক্টটা ইয়ে হচ্ছে, আমরা ক্যামেরাটা কিন্তু আগে অ্যানিমেশন করছি, তাই না? এখন দেখা হচ্ছে ক্যামেরাটা অ্যানিমেট না করে আগে সাবজেক্ট অ্যানিমেট পরে আমরা ক্যামেরা দিব, বুঝলেন? প্রথমে আমরা জুম আউটটা করে ইয়া বসালাম, তারপর তো আমরা সাবজেক্টটাকে অ্যানিমেট করলাম, একটু ঘুরাইলাম, রোটেশন এগুলো দিলাম। এবার ক্যামেরা আগে ফিক্স থাকলো, বা ক্যামেরা আমরা যাবোই না দরকার হলে। এই যে ক্যামেরা আমাদের কি ফ্রেম ফেলে দিলাম, ক্যামেরা কি ফ্রেম ফেলে দিলাম, আমরা লেখার কি ফ্রেম ফেলে দিলাম। আমরা নর্মাল করে ফেলেছি সব। হ্যাঁ আমরা এই যে এটা ঘুরলো যে সাইড হয়ে, তাই না, এটাকে আমরা ফেলে দিলাম। আমরা ক্যামেরার বাইরে থাকলাম, আমার ক্যামেরার বাইরে, যে ক্যামেরা এটা অ্যাক্টিভ না, ডিঅ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা আমরা নর্মালি অ্যানিমেশন করবো আগে। আমরা 50 ফ্রেমে ব্যাকগ্রাউন্ড থাকবে ফিক্সড, তার আগে সরি ব্যাকগ্রাউন্ড আমরা তো স্কেল অ্যানিমেশন করবো। হ্যাঁ তাহলে আমরা স্কেল ফিক্স করবো ব্যাকগ্রাউন্ডটাকে, সার্কেলটা। এই স্কেলটা এখানে বোঝার উপায় কি? আমি দেখে তো বুঝতে পারতেছি না। এই যে পি মানে পজিশন, XYZ, স্কেল মানে
এস এস রোটেশন মানে আর, মানে আর, আচ্ছা আচ্ছা। আর এই স্কেল হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে এদিকের স্কেল এক্স ওয়াই উপর নিচ হুম হুম, এস। আচ্ছা আচ্ছা। আর টোটালটা যখন একসাথে আপনি কাজ করবেন তখন হচ্ছে সবগুলোতে সেম রেশিও দিতে হবে, যে একসাথে ছোটো বা একসাথে বড়। আর ম্যানুয়ালি করলে এই যে এখান থেকে স্কেল, আর এখান থেকে গেলে অটোমেটিক। যে আমার তাহলে 50 ফ্রেমে আমি সার্কেলটাকে এই জায়গায় লক করে দিলাম এক্স ওয়াই জেড, হ্যাঁ স্কেলে 25 ফ্রেমে 0। এখানে অপাসিটির কোনো ঝামেলা নাই নাকি? অপাসিটিও করা যায়, আমি এখন অপাসিটি দেখাচ্ছি না, আচ্ছা, অপাসিটিও আছে, করা যায় করলে। আচ্ছা ঠিক একইভাবে একটাও করতে পারি আমি আলাদা আলাদা, আমি দুইটাই একসাথে করতেছি যেহেতু একই অ্যানিমেশন দিব। 50 ফ্রেমে রোটেশন সেম, স্কেল সেম। 0 ফ্রেমে রোটেশনটা একটু রোটেশন এখন আলাদা আলাদা করতে হবে, দুইটা দুই দিকে করবে। দুটো দুটো, হ্যাঁ। 90 90 180, একে দেব মাইনাস -180। 180, দুটো হ্যাঁ উল্টা পাল্টা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। চাইলে তো ওই চাকার মতো ঘোরানো যাবে নাকি? হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আমি রোটেশনটা ঠিক করলাম, এবার দুইটার স্কেল একইভাবে 0 0 0 0 0 0। এটা তো আমরা একটা রোটেশন দিয়ে দেবে, তাহলে একটু ভালো লাগবে মনে হয় না? এই যে সার্কেলটা যেটা এই যে বড় হলো, ওটা রোটেশন ওয়াইজ বড় হলো। আমি 50 ফ্রেমে আমাদের স্কেল পজিশন ফিক্স করা আছে, হ্যাঁ এখানে আমরা রোটেশন পজিশনটা ওরা ফিক্স করে দিই আর একটু ঘুরাই দিই। ওকে আমরা অন্যদিকেও ঘুরাইতে পারি, দেখি তো কোন দিকে, এদিকে মানে ভালো লাগবে, এদিকে ঘুরাই 90 180। একটু স্লোলি আসবে, একটু ফাস্ট হয়ে গেছে সার্কেলটা। ঠিক আছে, এইবার আমরা ক্যামেরার কাজ করব। যেমন আমার ধরেন বেসিক এটুকু আমি অ্যানিমেট করে ফেললাম, এবার আমি ক্যামেরাটা সিলেক্ট করি। তাহলে আমার 0 ফ্রেমে এই জায়গায় গিয়ে আমার ক্যামেরা একটু জুম হবে, জুম থাকবে যখন এই জিনিসটা ঘুরে আসে। তাহলে কি ফ্রেম অন করলাম, ক্যামেরাটাকে জুম করে নিয়ে গেলাম। এটা কাজ হতে হতে আমরা 75 ফ্রেমে ক্যামেরাকে জুম আউট করলাম। আগের ইফেক্টগুলো তো রয়ে গেছে না, ওই যে রিফ্লেক্টিভ এর জায়গায় যেগুলো দেওয়া হলো, রিফ্লেক্ট ওই যে আমরা এনভায়রনমেন্ট দিলাম যেগুলো, ওগুলো তো ম্যাটেরিয়াল, ওটা তো ফেলি এটা নেই। তো রয়ে গেছে। হ্যাঁ 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 ওগুলো আছে। আমরা তো ম্যাটেরিয়াল ফেলাইনি, অ্যানিমেশন ফেলাইছি। হ্যাঁ। আরেকটু জুম করে এই এটা যখন বসবে তখন বিটা বাইরে থেকে ঢুকবে, ঠিক আছে? আমার এই অ্যানিমেশনটা হয়ে যখন ব্যাকগ্রাউন্ডটা মানে বসবে, প্ল্যাটফর্মটা গিয়ে বসার পরে হ্যাঁ তখন বিটা গিয়ে বিটা গিয়ে চেয়ারে ঢুকবে। বসবে। হ্যাঁ তাহলে সাইডে একটু রোটেট আছে না, 63 গিয়ে নিয়ে আসি।
বি এর পজিশন, রোটেশন, রোটেশন অ্যানিমেশনও তো করবো। এই জন্য আমি কি ফ্রেম কেন দিলাম পজিশন আর রোটেশনে, কারণ আমি এটা পজিশনও নাড়াবো, রোটেশনও ঘোরাবো। এই জন্য আমি লাস্ট ফ্রেমটাকে ফিক্স করে দিলাম যে ও লাস্টে এসে পজিশন রোটেশন এই থাকবে। আগে আমরা অ্যানিমেশন করব। হ্যাঁ, আগে হচ্ছে আমরা অ্যানিমেশন করবো, তখন আমরা একে বাইরে বের করবো, তখন আমাদের রোটেশন অ্যানিমেশন হবে। এখন আমরা ক্যামেরায় কাজ করতেছি। হ্যাঁ, এখন ক্যামেরা আছি। ওইটার সময় আমাদের ক্যামেরা দরকার ছিল না। এখন যেহেতু আমরা এই বিটাকে ঢুকাবো, মানে ক্যামেরার কোন দিক দিয়ে গেলে ভালো লাগবে, তাই না? এখন এই কারণে আমাদের ক্যামেরাটা দরকার অ্যাক্টিভ করা। এখন মনে করেন একটা অ্যানিমেশন কিভাবে আপনি দিবেন, কিভাবে চোখে ভালো লাগবে, এটা কিন্তু শেখানোর কিছু না, ওটা কিন্তু আপনার চোখের ইয়ার উপর ডিপেন্ড করবে। যেমন আমি ঘুরাই দিচ্ছি, আমি তো যেমন খুশি ঘুরাই দিতেই পারি, কারণ আপনি করলে আপনার কিভাবে করলে ভালো লাগবে, বা আপনাকে যে করতে বলছে বা যার জন্য করবেন তার রুচি কি বা আপনার সেটা হচ্ছে একান্তই আমি হচ্ছে ওই, হ্যাঁ আমি হচ্ছে ওইটা ইয়া করতেছি যে আমি আমি কিভাবে নিচ্ছি। সময় চোখে একটু বাড়ি মেরে গেল আর কি, এই সাইডে দিয়ে গেল। হ্যাঁ, যখন আমরা পজিশনগুলো চেঞ্জ করতেছি তখন কি কি ফ্রেমের উপরে ক্লিক করে করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, এই যে অন্য জায়গায় এই যে আমি যেমন এই যে এখানে করতেছি একটা কারণে, যে আমি এই জায়গায় এসে রোটেশনটা মানে আমার মতো করে দিচ্ছি এই কারণে, নাহলে আপনার এখানে এটা এর সামনে এসে দিতে হবে, এটার উপরে এসে দিতে হবে। না তো ওই যে আমি যদি এখানে বসে চেঞ্জ করি, এখানে তো আরেকটা কিফ্রেম বসে যাবে, এই যে হ্যাঁ, তখন ওখানে গিয়ে আবার ওখানে গিয়ে অ্যানিমেশন চেঞ্জ হবে। হ্যাঁ, আস্তে বসলে ভালো লাগে, তাই না? আগেটা বেশি ফাস্ট হয়ে গেছিলো, একটু কিফ্রেম কি করলাম, এই যে একটু সরাই দিলাম, এই যে আগে ছিল আমার বেশি ফাস্ট, অনেক ফাস্ট না বসাটা, এই যে বসাটা একটু বেশি ফাস্ট, আমি কি করলাম কিফ্রেমটা একটু সরে 75-এ নিয়ে দিলাম, সুন্দর করে। দেন হচ্ছে এই বাংলা টিউটোরিয়ালটা ঢুকাবো আমরা, এই যখন বসবে, বসতে বসতে ও ফ্রেমে ঢুকে যাবে, তাহলে এই দুইটা, হ্যাঁ দুইটার পজিশন আমি লক দিব। মজার বিষয়টা কি, এটা মানে লাস্ট ফ্রেম আগে কাজ করতে হবে, লাইকা ফার্স্ট ফ্রেম থেকে কাজ করতে হবে নাকি? এইটাও হ্যাঁ, এটা হচ্ছে অনেক ইজি, কারণ হচ্ছে আমি যদি প্রথমে ঘুরে টুরে ফেলি, এবং লাস্ট ফ্রেমে ও লোগোর কোন জায়গায় কোন পজিশনে ছিল ওটা তো আমি একুরেট বের করতে পারবো না, না। বুঝলেন? আমি দেখা যায় আগে ঘুরে টুরে সুন্দর অ্যানিমেশন দিলাম, কোথায় গিয়ে বসবে তখন তো আমার রোটেশন পজিশন ঠিক করতে করতে আমার ডান শেষ, তাতে আগে আমি লক করে দিই যে আমি লাস্টে আমার কি থাকবে। বিষয়টা মজা। এবার নিচের থেকে উঠাবো, আগেরবার যেমন আমরা সামনে থেকে নিচে লেখা না বাংলা টিউটোরিয়াল, আগেরবার তো সামনে থেকেই গেল, এবার নিচের থেকে উঠবে, ওটা আগে উঠবে দেন একটা উঠবে। তাই আমি দুইটা একসাথেই বসাইছি কিটেন, এখন এই যে এইটারটা সরাই দেবো, পিছিয়ে দেবো, বলে একটার পরে একটা উঠবে। মানে আমি ওটা দেখলাম, ওইটা যে এদিক থেকে আমি টেক্সট করতে পারছি, নিচের থেকেও দিতে পারছি, সেটা নির্ভর করবে আপনার
ইচ্ছার উপর, চাহিদার উপরে, হ্যাঁ, ইচ্ছার উপর। যে কীভাবে ভালো লাগে। আচ্ছা, এই যখন বসলো দেখেন, তারপরেও আমি আবার একটু অ্যানিমেশন দিতে পারি। এখানে যেমন যেমন অবজেক্ট আর ইয়ার অ্যানিমেশন দিচ্ছি কেমন, এখন এখন লাস্টে টোটাল লোগোটা বসার পরে আমি একটু রোটেশন দিতে পারি। ও যে সার্কেলগুলা, না না, ক্যামেরার ও ক্যামেরা নালে টিউটোরিয়ালটা যখন লেখা বসবে, বসার পরে নালটাকে রোটেশন কি ফ্রেম ফিক্স করবো, কোন দিকে ঘুরাবো সেটা আগে, হ্যাঁ, এদিকে না এদিকে, তার মানে এটা ফিক্স করে দিলাম এখানে, মানে এই পর্যন্ত সে যেন ঠিক থাকে। দেন 50 পর্যন্ত সে একটু হালকা একটু অ্যাঙ্গেল মোশনে থাকলো, দেখেন তাহলে একটু একটু ভালো, লাস্ট এক জায়গায় ফিক্স থাকবে, এই বছর দেন একটু হালকা, হ্যাঁ একটু বেশি করছে, এত দরকার নেই, 15 হলেই হবে। তাই না, এক জায়গায় ঠিক অ্যানিমেশন তো ফিক্স থাকলে ভালো লাগে না, তাই না? এই একটু ঘুরলো, এবার আমরা এটাকে একটা লাইট দিব, লাইট, এখান থেকে লাইট, লাইট অপশনে গেলাম। আমার বিটা কোনটা, বি 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 হচ্ছে এটা না, বি এক্সক্লুড, লাইটটাকে আমি ওইটাকে টার্গেট করে দেবো, এই জন্য আমি ওটা দেখলাম, রাইট ক্লিক করে ওটা কি আগে সিলেক্ট করে নিতে হবে? টার্গেট, টার্গেট মানে ক্যামেরা, এই লাইটের টার্গেটটা, লাইটে কি ক্লিক করলাম, রাইট ক্লিক না নরমাল, এই যে লাইট, না না এখানে, হ্যাঁ রাইট ক্লিক, সব কিছু কিছু Right রাইট click। ক্লিক, হ্যাঁ, তারপর আমি বি এক্সক্লুডটাকে টান দিলাম টার্গেটে, মানে এখন বিটা টার্গেট থাকবে লাইটের, এই লাইট আমি যেদিকেই নেই না কেন, যেদিকেই ঘুরাই না কেন, ও ওখানে আচ্ছা, টার্গেটও আচ্ছা। বি থাকবে, হ্যাঁ। খুব মজার বিষয়। একটা লাইট দিলাম, আরেকটা দেবো এদিকে, লাইট কি দুইটা দিচ্ছেন? হ্যাঁ লাইট অনেক সময় 5টা 10টা, ওটা না এখন দিলে কি মানে হ্যাঁ দুটো কপি করলাম, copy ওইটা করে, করে, হ্যাঁ, alter কারণ করে। আমার আবারটা টার্গেট নেওয়া লাগবে, আবার ওকে দেখাইতে হবে, কি অল্টার না কন্ট্রোল ধরে? ওই কন্ট্রোল ধরে, আচ্ছা এখানে হলো কন্ট্রোল ধরে, হ্যাঁ কন্ট্রোল ধরে একটা টান দিলে এই যে হচ্ছে। কন্ট্রোল ধরে, এই যে দেখেন আরেকটা কপি দিলাম। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে এই নর্মাল লাইটটা নিচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যাটার্নের লাইট, আবার আরও লাইট আছে, যেমন আমি এরিয়া লাইটও নিতে পারি, এটা একটু বক্স টাইপের, মানে এরিয়া জুড়ে আলো দিবে, এখানে সিনাপুরি ট্যাগ টার্গেট, একইভাবে আমি টার্গেট জুড়ে দিলাম, এবার আমি লাইট টান দিলে যেদিকেই যায় না কেন ওই বিটাকে টার্গেট করবে, ব্যাক সাইডে থাকলে ওই বির দিকেই ও ঘুরে থাকবে, হ্যাঁ। এই যে আমি একটা দেখেন কপি করলাম, আমি এই অন্য ভিউগুলো খেয়াল করে আমি যেদিকেই নিই না কেন টার্গেট কিন্তু ওইখানে, আরেকটা কপি দিলাম, ওইটা চেপে, এবার এই লাইটটার কালারটা একটু ইউলিশ করে দেবো, হালকা, আরেকটা লাইট নিলাম, এটা দিব একটু উপর দিক দিয়ে, এটা একটু ব্লুইশ করে দেবো। কেন ইয়েলোর কেন ব্লুইশ দিচ্ছি, এটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালে একটু মজা আসে তখন, এই যে যখন এই ঘুরতে দেখছেন এদিকে যে ব্লুইশ আলোটা আছে, এদিকে ইয়েলো আলো আছে লাইটের, কারণ আমি নর্মাল ডিফল্ট তো আমি একটা লাইট দিছি, এটা হচ্ছে এক্সট্রা আর একটা লাইট দিলাম। আবার এটা যদি চান ঘুরাই দিবেন তাও করতে পারেন, কিভাবে? হ্যাঁ ঘুরতে থাকলো, যখন এসে বসলো, হ্যাঁ বা শুরু থেকে ঘুরতে পারে, বসার আগে দিকে ঘুরতে পারে, কোন দিকে ঘুরে এদিকে এটা ঘুরবে, হ্যাঁ এইভাবে। এদিকে ঘুরবে, হ্যাঁ, তাহলে আমি 0-তে 1-এ দিয়ে 0,
শুরু থেকে করবে। হ্যাঁ, শুরু থেকে তো ওই যে ঘোড়ার মধ্যেই আছে সে, 3 সাইড বেশি হয়ে যায় না? হুম। না না ও বসার পরে ঘোরানো। না না, হ্যাঁ, ওর কারণ আমরা তো ওইদিকে ঘুরাইনি, অ্যানিমেশন ওর চেঞ্জ হয়ে যায়, কারণ হ্যাঁ, এদিকে তো একটা হ্যাঁ, অ্যানিমেশন দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। আর ওদিকে ঘুরতে গেলে এলোমেলো হয়ে যায় ও। ও যখন বসে আমরা তখন বসে বসার বসার থেকে একটু কয়েক ফ্রেম আগে থেকে ঘুরতে পারে, দিই। যে এই পজিশনে গিয়ে ঘুরতে পারে। এই হ্যাঁ। এফেক্টটা করতেছি যে হুম। ও না, কিন্তু এখানে ঘটনা আছে। অন্য ঘটনা কি, আমার লোগো কিন্তু ওই যে লাইক করতেছে। না, আমার লোগো কিন্তু এইখানে থাকবে, এটা কিন্তু ফিক্স। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি উল্টায় দেব, উল্টায় দেবো কি, এখানে থাকবে 0, তাহলে আমার লোগো ডিজাইন ঠিক থাকবে। কারণ ও যখন লাস্ট টাইম এখানে আছে, ওটা তো আমার লোগো ডিজাইন না, তাই না? আমার ওই সাদাটা কি? লাইট না, ওটা লাইটের রিফ্লেকশন, আচ্ছা। বুঝেন না জিনিসটা? আমার লোগো ডিজাইনে ইয়া কোথায়, এটা কোথায়, লেফটে না, উপর লেফট, এটা রাইটে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি যখন করলাম অ্যানিমেশন, তখন তো লাস্ট টাইমে এসে এদিকে নিচে থাকলো, লাস্ট টাইমে তো আমার লোগো সবসময় লোগো যে ডিজাইন, ওই ডিজাইন এসে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমি রোটেশনটা ঘুরাই দিলাম। আচ্ছা। আমরা ওই যে ওর সাথে দাঁড়ানোর পরে আমরা অ্যানিমেট করলাম না, উল্টাটা করছি, হুম। জাস্ট উল্টাটা করছি। যাতে লোগোর পজিশনটা ঠিক থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে, এই জন্য যা। টাইম ইউজ জানলেন টাইম ইউজ একটা ভালো কথা। আচ্ছা, এবার আমরা ধরেন এটা রেন্ডার দেবো, আউটপুট কারেন্ট ফ্রেমে আছে, আমরা কিন্তু এখন যেটা দেখতেছি ফ্রেম এক ফ্রেম করে কারেন্ট ফ্রেমে, এটা যদি আমরা রেন্ডার দিই, আউটপুটে গিয়ে দিতে হবে আমাদের অল ফ্রেম। আর যদি যে আমরা 120 বা 30 পর্যন্ত রেন্ডার দেবো, এরকম যদি ব্যাপার হতো, তাহলে দিতাম ম্যানুয়াল দিয়ে 0 থেকে 120, বা যেহেতু আমরা পুরোটাই দেবো রেন্ডার, সেক্ষেত্রে অল ফ্রেম। তারপর 1280 720 আছে, আমরা এটা ইয়ে করতে পারি, এইচডি দিতে পারি, 1280 720 থাকলো, রেন্ডার তাড়াতাড়ি হবে দেখানোর জন্য। পিএনজি RGB যোগ আলফা আউটপুট, পিএনজি দিলে কি আলাদা আলাদা স্টিল মানে যে ওই হ্যাঁ, ফ্রেম আকারে যাবে? সিকোয়েন্স ভাবে হবে, সিকোয়েন্স ওয়াইজ Sequence, হবে। sequence হয়ে যাবে, হ্যাঁ। তো অনেক আপনারা নির্ভরশীল ঠিক আছে, না 100 না কয় ফ্রেম দিলাম? হ্যাঁ, 125 না 150 দিলাম। 150 না, আমি রেন্ডার দিচ্ছি, এই যে রেন্ডার হচ্ছে এখন। সময় লাগে না, এটা তো ওইভাবে তো অত গ্লোসি বা অত ম্যাটেরিয়াল ইয়া তো দেয়নি, এগুলো তো জাস্ট দেখানোর কি জন্য। ফ্রেম দেখাচ্ছে? হ্যাঁ, frame এই যে দেখাচ্ছে। এই যে 20 ফ্রেম হয়ে গেছে, এই যে 21 ফ্রেম, 22 ফ্রেম। শেষ করলে না যাওয়ার প্রবলেম আছে বুঝলেন মানে ফিউচিংটা রিলিস্টটা কেমন নেয় সেটা না করে না, ওই তো এটা আমি জাস্ট আপনার ফেটে নেওয়া পর্যন্ত দেখাই দেবো, হুম। এটা আপনি কীভাবে নেবেন। কিন্তু যে হ্যাঁ আটকে গেছে হ্যাঁ, যে এই পর্যন্ত রেন্ডার হচ্ছে, আমি এটাও টান দিতে পারি, রেন্ডার হতে থাকবে, আসতে থাকবে। যেমন আমার রেন্ডার দিলাম কোথায়, লোগো রেন্ডার আমার একটা করে না, আমি ফোল্ডার সহ, যেহেতু আমি টেনে নিব এখন, এই জন্য ফোল্ডারটাকে টান দিচ্ছি, ফোল্ডারটাকে টান দিলাম। আর এই যে কম্পোজিশনে এখানে টান দিলে ওর মতো একটা কম্পোজিশন নিয়ে নিল, নিয়ে নিল। ওই যে মাপে আমার রেন্ডার হচ্ছে। বাকিগুলো আবার আনবেন কিভাবে? এই ওখানে আমি বসে যাবে। ও তখন যে পর্যন্ত রেন্ডার হয়েছে ওই পর্যন্ত আনছি না, ওই পর্যন্ত অটো টাইম লাইন নিচ্ছে 4 সেকেন্ড সামথিং। ও, আমি আচ্ছা। কন্ট্রোল কে দিয়ে আমি টাইম লাইনটা বাড়া দিলাম, 150 ফ্রেম যেহেতু দিচ্ছি রেন্ডার, হুম, তার মানে 6 সেকেন্ড হবে, তাই না? হুম। আমি 8 সেকেন্ডই নিলাম দরকার হলে। এই যে রেন্ডার হচ্ছে আরও বাড়তেছে, এই দেখেন। ও, আমি যেখানে যদি রিলোড দিই, রিলোড, এই যে রেন্ডার হচ্ছে আরও বাড়ছে। ভাই ফুটেজ কালে কেমনে কালকে এই পড়াটা যে আমি ফুটেজ দিলাম একটু কেটে ফেলাই কোথা থেকে? এই আপনার ইফেক্টে কেটে ফেলে দিবেন। এই যে ধরুন আমি এটাকে দুই ভাগ করবো, কন্ট্রোল শিফট ডি, এটা নিয়ে কালকে হেডিং এর খুব বড় অবস্থা করতেছিল না লাখ লাখ বন্ধু ছিল কন্ট্রোল শিফট ডি দিলে কাটবে, হ্যাঁ যে কোনো এক পাশে যেখানে হ্যাঁ, রাখবো ওখানে হ্যাঁ, কাটবে। হ্যাঁ, এটা যেখানে রাখবেন ওখানে কাটবে। পরে সেট করে ডিলিট দিলে হবে। হ্যাঁ, এই যে আচ্ছা, এই যে আমার লোগোটা আসলো, এবার নিউ
সলিড চলে আসছে পুরোটা। না, ওটা হতে থাকে, আসতে থাকে, আমি আচ্ছা। ব্যাকগ্রাউন্ড বসাতে সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড দিলাম। যে পর্যন্ত হয়েছে আমি ওই পর্যন্ত দেখতেছি, আর ওদিকে বাড়তেছে, ইন্টারভিউ হচ্ছে। আদিল, আমি ভিডিওতে বলতে ইচ্ছা মতো ঘুরবো। এখন হচ্ছে আপনি আপনার মতো অপটিক্যাল ফ্লেয়ার দেন, যা দেন, মানে এখানে আমি হচ্ছে হ্যাঁ যদি আমি চ্যানেলে বসাই, হ্যাঁ, হ্যাঁ এটা শুধু ঘুরতে থাকবে ভিতরে। মানে এই যে শুট করছি, হ্যাঁ, এখানে লুপে থাকবে। হ্যাঁ, সে লুপ আকার করলে কেন, এটাকে যদি আমি একটা চিন্তা করেন, আমি নতুন একটা কম্পোজিশন দিলাম, কন্ট্রোল এন, এটা দিলাম আমি 20 সেকেন্ডের। না, এরকম না, 10 মিনিট দিলাম, কিন্তু আমি না না, আমি এই ধরেন আপনার ভিডিও 1 ঘন্টা থেকে আমি ধরেন 20 সেকেন্ড দিলাম, আপনার ধরেন 1 ঘন্টার একটা ভিডিও কন্টেন্ট, এই লোগোটাকেই যদি আমি আনি, একইভাবে ধরেন ও যদি চান যে একইভাবে বা হতেই থাকবে, আপনি এটা ইন্টারপোলেশন ফুটেজ মেইন লুপ দিয়ে দেন, 5 দিলে 5, মানে এই যে আমার তো রেন্ডার ছিল এই পর্যন্ত, এটা লুপ আকারে, এখন এটা 1 ঘন্টা হলে 1 ঘন্টা আপনার, এরকম এক ঘন্টা দিতে হবে। আপনি লুপ তাহলে 50 দিবেন, আপনার আমি দিচ্ছি যেমন কটা 5টা দিলাম না। মানে আমি বলছি কি, ধরেন 6 সেকেন্ড আগে আসতে পারে না। হ্যাঁ। এই সব আর্টিস্টে আমি ভিডিও সাইডে ভিডিও হ্যাঁ, ওটাই তো বললাম। এটাই তো দেখাইলাম, আমার তো আবার এটা দেখান যে ইন্টার কি দিলেন? এই যে আমি দেখে গেলাম, হ্যাঁ। আমি তো রেন্ডার হয়েছে এটা কি 6 সেকেন্ড না, 6 সেকেন্ড। হ্যাঁ। আর 6 সেকেন্ড আপনার ধরেন 1 ঘন্টার একটা ভিডিওতে চলতেই থাকবে, তাই না, বিষয়টা এটা না, এটা তো আছে আমার 6 সেকেন্ড, মানে এটা আপনার যদি ভিডিও লেন্থ হয় 1 ঘন্টা, আমার ধরেন এখানে আছে ভিডিও দেওয়া একদম করতে দিব না না না, আপনি তো লোগো লুপ দেয় মানুষ কেন, একটা ভিডিওর উপর বসানোর জন্যই তো, তাই না, আপনার কন্টেন্ট 10 মিনিটের হইতে পারে। আপনি 1 ঘন্টার যদি এটা এক্সপোর্ট দিয়ে রেন্ডার দেন কত সময় লাগে হিসাব আছে? আপনি 20 সেকেন্ড দেন বা 30 হ্যাঁ। সেকেন্ড দেন। আমি যে এখানে ধরেন আমার ভিডিও কন্টেন্ট আছে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ডে আমি চাই দিচ্ছি এই লোগোটা ঘুরতেই থাকবে উপরে কোনায়। এরপর আবার আপনি একটু ডিজলভ দিয়ে আর দিলে সেক্ষেত্রে আপনি 1 মিনিট পর আবার হয়ে যাবে। এই যে ইন্টারপার্ট ফুটেজে গিয়ে মেইনে গিয়ে লুপ, এখানে আমি 10 দিলাম, এই দেখেন ও 10 গুণ বাড়ছে, 10টা কপি হলো। হ্যাঁ 10টা কপি হইলো। আমি যদি এখানে আর কন্টেন্ট সাইজ আমার বড় হয়, আমি এখানে 15 দিই, ও 15 বার ওই যে এখানে বাড়লো দিই, কিন্তু অনেকখানি বাড়ছে, কিন্তু ওটা এত বড় ভিডিও হলে এত বড় ওই যে চলতেই থাকবে এখন কোনায় ওইভাবে। এরপর আপনার ধরেন 1 মিনিট তো ভিডিওতে আমি প্যাসেজ ডিজলভ দিয়ে দিলে আবার 20 সেকেন্ড পর আবার শেষ শুরু হয়ে যাবে। আর 1 ঘন্টার এটা রেন্ডার দিতে গেলে অনেক সময় লাগবে না? 10 সেকেন্ডে হইতেছে 1 জিবি। না এই যে এটা তো এখন তো চলতেছি, ওই যে যাচ্ছে আসতেছে, তাহলে এখন হচ্ছে যে আমার এটা চলে আসলো পুরোটা। এবার হচ্ছে আপনাকে এটা সৌন্দর্য দেওয়ার জন্য আপনি লাইট, ব্যাকগ্রাউন্ড, কালার আপনার মতো করে দেবেন, জাস্ট 3D থেকে কীভাবে মানে আলফা করে নিয়ে এসে আফটার এফেক্ট বসাইতে হয়, আজকে এটুকু পর্যন্ত আর কি। আজকে আর দরকার নাই। আজকে আফটার এফেক্টে শুধু আমার একটু মানে সকালে করতে গিয়ে ওটা পারি নাই, চেষ্টা করবো, দেখতে চাইছিলাম। ভাই আমার কিন্তু আপনি ওই আকৃতি দিয়ে কোনটা? হ্যাঁ কী বলেন? একটা নিউ একটা কম্পোজিশন নেন, বলেন। জাস্ট একটা ওই যে ওই নেম প্লেট, অ্যাস্ট্রন প্লেট বানাবো একটা। হ্যাঁ হ্যাঁ এই যে মনে করেন, হ্যাঁ, আমি চাইছিলাম কি যে এখান থেকে এসে 2 দিকে ভাগ হয়ে বড় হয়ে যাবে, হ্যাঁ কিন্তু ওটা দেখি যে এক সাইড থেকে হয়ে যাচ্ছে। না এই যে ধরেন আপনি এটা একটা প্লাগ স্ক্রিপ্ট, হ্যাঁ এটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট, যেমন আমরা ইয়া দিয়ে করলাম না সিনেমাটিতে ম্যাজিক সেন্টার, হ্যাঁ, হ্যাঁ। ওটার মধ্যে একটা আপনার একটা প্লাগ ইন, যে কিবোর্ডটা বামে নেবেন না ডানে নেবেন না মিডলে নেবেন, ওটার একটা প্লাগ ইন স্ক্রিপ্ট। মোশন 2। হ্যাঁ এবার ধরেন আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, এই হ্যাঁ হ্যাঁ, এদিকে বড় হবে আর এটা এদিকে বড় হবে না নাকি, দুই দিকে ধরেন মাঝখানে এসে এভাবে বড় হবে।
সেটাই তো আমি আপনার ধরেন হ্যাঁ হ্যাঁ, দুই মাথা দুই দিকে চলে যাবে। হ্যাঁ সেটা আমি এটাকে ডুপ্লিকেট করে করতে পারি, তাহলে এক সাইজের হলো। কারণ আমি এটা অ্যালাইনমেন্ট দিলাম লেফটে, মানে এটা যাবে এখান থেকে মনে হয় ডান দিকে। হ্যাঁ আর একটাকে ডুপ্লিকেট করে ওটাকে নিয়ে আসবো বামে, ওটা অ্যালাইনমেন্ট দেবো ডানে, কেন হচ্ছে এদিক থেকে বড় হয়ে ওদিকে যাবে। আচ্ছা তাহলে আমরা এখানে গিয়ে স্কেল এই লক থাকলে ও ওভারঅল ধরে বলা হয়। ধরে বলছি। আমি যদি লক খুলে দেই, এটা দিলে ডান বাম, এটা দিলে উপর নিচ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি এখানে ফিক্স করলাম জিরোতে, শুরুতে 0 দিয়ে দিলাম। এবার আমি এটাকে F9 অথবা ওই যে কি ফ্রেম ইজি দেন এখানে স্মুথ করে দেবো আর কি, আশাটা যেন স্মুথ হয়। ঠিক একইভাবে এপাশেরটাও স্কেল